তো ফেসবুকে লাইভে আছি। আর আমার মনে হয় সাউন্ড সবকিছু ওকে আছে, আমি একবার চেক করে নিয়ে পড়ো। হ্যাঁ, অল ওকে। তো আজকে থেকে আমরা আসলে একটা বড় টার্গেট নিয়ে কাজ শুরু করছি। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা। তোমরা 26 ব্যাচ যারা আছো এবং 27 ব্যাচ যারা আছো, তোদের জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে আমাদের এমনভাবে পড়া দরকার একাডেমিকে থাকতেই। কারণ ফার্স্ট পেপারে তোমার চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে এই যে ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারটা একটা বড় অংশ জুড়ে আছে। তো এখানে অনেক রকমের ম্যাথ আছে। তো এই চ্যাপ্টারটা যদি আমরা কভার করতে পারি মিনিমাম 2টা সিকিউ তো পাবো, এমনও হতে পারে 3টা সিকিউ আমরা বোর্ড পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। আর এই চ্যাপ্টারটা এমন না যে তুমি একদম দ্রুত পড়ে ফেলবা, এরকম না। মূলের পর্যাবৃত্ত আসলে আমরা চাইলে অনেক দ্রুত পড়ে ফেলতে পারি এবং মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে ভুল করার সম্ভাবনা কম। কিন্তু রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আমরা যদি বুঝে বুঝে না করি তাহলে দেখবা এখানে ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজকে থেকে আমরা এই মিশনটা শুরু করছি, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন আমি সম্পূর্ণরূপে তোমাদেরকে একদম এ টু জেড ধরে ধরে, তোমাদের কোনো বেসিকের দরকার নেই, আগে কোনো কিছু পড়া থাকা দরকার নেই, একদম ধরে ধরে এ টু জেড এই চ্যাপ্টারটা কভার করে দিব। এবং এমনভাবে কভার করব তোমাদের এটা কোনো ভাবার কারণ নাই যে ভাই মনে হয় ফ্রি ক্লাস দিচ্ছে একটু কম পড়াবে। ঠিক আছে, একটু কম পড়াবে, কম প্র্যাকটিস করাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। এই ক্লাসগুলো আমি এমনভাবে নিব যাতে এগুলো করে তোমার কোনো পেইড ক্লাস করা না লাগে, অনলাইন হোক অফলাইন হোক কোথাও যাতে তোমার আর কোনো ক্লাস না করা লাগে, এইভাবেই আমি ক্লাসগুলো নিব। ঠিক আছে, আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তোমাদের একদম পুরো চ্যাপ্টারটা মাথায় সেট করে দেওয়ার দায়িত্ব নিয়ে পড়াবো। তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে এবং আমি যখন ক্লাসগুলো নিব এক্সট্রা কথা বলবো না, এর মানে হচ্ছে পড়ার মধ্যেই থাকবো। আমাদের টার্গেট থাকবে হচ্ছে একদম প্রতিটা মুহূর্ত আমরা যাতে কিছু না কিছু শিখতে পারি। ঠিক আছে, আমার সাথে প্রত্যেকটা ক্লাস হবে হয়তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো, বা 1 ঘন্টা 20 মিনিটের মতো হতে পারে কোনো কোনো ক্লাস। তো প্রত্যেকটা ক্লাসে তোমরা যদি থাকো দেখবা হচ্ছে একদম মানে বাইরের কথা ছাড়া আমরা পড়ার মধ্যেই হচ্ছে শুধুমাত্র টাইমটা দিব। ঠিক আছে, তো তোমরা যারা লাইভে আছো তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করে দিবা, কারণ একদম এই চ্যাপ্টারে ধরে শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়াবো। বাহ, আমরা সৈকত আবদুল্লাহকে দেখছি, কেমিস্ট্রির বস সৈকত আবদুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। তো সৈকত, যাক অনেকদিন পর এখানে দেখছি। তারা অনেককে দেখতে পাচ্ছি, মেজবা আছে আমাদের, তাহমিনা আছে। তো তোমরা ক্লাসগুলো করবা কি, যারা যারা ক্লাস করছো 26 ব্যাচ এবং 27 ব্যাচের, তোমরা কষ্ট করে তোমাদের বন্ধুদের সাথে একটু লাইভটা শেয়ার করে দিবা। আর আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এই ক্লাসগুলো পাওয়া যাবে, অর্থাৎ ক্যামশিফু ইউটিউব চ্যানেলে। এর আগে তোমাদের আমি গুণগত রসায়ন একদম ধরে এ টু জেড পড়িয়ে দিয়েছি, আমাদের ক্যামশিফু ইউটিউব চ্যানেলে প্লেলিস্টটা দেওয়া আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করে দিই। প্রথমে আমাদের জানতে হবে এই চ্যাপ্টারে আসলে কি কি আছে। এই চ্যাপ্টারে 25 পেজ যা পড়েছে বা এর আগে 24 পেজ যা পড়েছে, 23 পেজ যা পড়েছে, এর চেয়ে আমাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এর কারণ ওদের ছিল শর্ট সিলেবাস, আমাদের আছে ফুল সিলেবাস 26 ব্যাচ বা 27 ব্যাচ থেকে। তো এখানে আরেকটা ঝামেলা আছে, এর কারণ হচ্ছে বিগত 5 বছর কোয়েশ্চেনগুলো আসছে মূলত শর্ট সিলেবাসে যে টপিকগুলো ছিল এখান থেকে। তো তোমাদের মনে হবে কিছু টপিক আমরা যখন শর্ট সিলেবাসের বাইরে থেকে পড়বো মনে হবে আরে এই টপিক থেকে তো মনে হয় বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে না। আরে না, এটা হচ্ছে এতদিন শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য কোয়েশ্চেন আসেনি, কিন্তু তোমাদের সময়ে এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো আমি শুরুতে একদম আসলে আমাদের কি কি পড়ার আছে এটা একটু দেখে নিই। তো আমি হাজারি স্যারের বইয়ের এই চ্যাপ্টারের যে সূচিপত্রটা আছে এটা যদি একটু দেখি, দেখো এখানে আছে হচ্ছে শুরুতে যে টপিকটা, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি। ঠিক আছে, আজকে আমরা এই টপিকটা পড়ব। এরপরে হচ্ছে বিক্রিয়ার দিক, অর্থাৎ একমুখী উভমুখী বিক্রিয়া। এরপরে হচ্ছে একমুখী উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। এই টপিকগুলো আমরা সেকেন্ড ক্লাসে কভার করব। সেকেন্ড ক্লাসে আমরা বিক্রিয়ার হারের মধ্যে ঢুকে যাব, আর দেন হচ্ছে পরের ক্লাসে আমরা বিক্রিয়ার হার পর্যন্ত শেষ করে ফেলবো। ঠিক আছে, বিক্রিয়ার হার পর্যন্ত শেষ করে ফেলবো। এরপরে আমরা যদি টপিকগুলো একটু দেখি, আগে তোমাদের কি কি আছে এটা একটু দেখিয়ে নিই। বলছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, এর মানে রিঅ্যাকশন রেটের উপর কি কি ফ্যাক্টর আছে বা কি কি নিয়ামক আছে এগুলো নিয়ে কথা বলেছে। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, সক্রিয়ণ শক্তি, এগুলো নিয়ে এখানে ছোট করে কথা বলেছে। যেমন তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, পরে আবার তাপ রসায়নে, এগুলো নিয়ে বেশ ম্যাথ করতে হবে আর কি, মানে এগুলোকে কাজে লাগিয়ে।
তো এবার একটু দেখো রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব এরকম কিছু টপিক আছে, অবস্থা তত্ত্ব, প্রভাবক আছে, প্রভাবকের প্রকারভেদ আছে, প্রভাবন কি, এরপর প্রভাবক সহায়ক কি, প্রভাবক বিষ কি, প্রভাবনের ক্রিয়া কৌশল, ঠিক আছে, এগুলো আমরা পড়বো। এগুলো হচ্ছে থিওরিটা অনেক বেশি, এখানে কিন্তু ম্যাপ পাবা না, ঠিক আছে। এখানে থিওরিগুলো আমরা পড়বো হচ্ছে মূলত এমসিকিউটা যাতে কভার করতে পারি। এবার দেখো প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি নিয়ে আমাদের পড়তে হবে জৈব প্রভাবক এনজাইম। এটা জাস্ট একবার দেখাই নেয়া তোমাদেরকে কি কি আছে, এর মানে টপিকের কোনো শেষ নেই, টপিকের কোনো শেষ নেই। কিন্তু তোমরা যদি ক্লাসগুলো করো কেমনে দেখবা পুরো চ্যাপ্টারটা খুব কম সময়ে, খুব কম্প্যাক্ট ওয়েতে, কিন্তু কোনো কিছু বাদ না দিয়ে সর্বোচ্চ প্র্যাকটিস করে শেষ করা যায়, এটাই দেখবা হচ্ছে বুঝতে পারবা না। বিষয়বস্তু জাস্ট ক্লাসগুলো করো, এর মধ্যেই দেখবা তোমার আসলে সব কিছু কভার হয়ে যাবে। এরপর আছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, ঠিক আছে। সাম্যাবস্থা নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে, সাম্যাবস্থা নিয়ে আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে। এরপর আছে লাসাতেলিয়ার প্রিন্সিপাল, কেপি কেসি এগুলা। এরপর আছে হচ্ছে তোমার পানির আয়নিক গুণফল, অম্লক্ষার সাম্যাবস্থা, এগুলো আগে শর্ট সিলেবাসেও ছিল। তো এগুলো নিয়ে আসলে প্রচুর কোয়েশ্চেন রিসেন্ট সময়েও আসছে, যেগুলো আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। বোর্ড পরীক্ষা বলো বা পেশেন্ট টেস্টে এখানে কোয়েশ্চেনের কোনো অভাব নেই। অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, এই টপিকগুলো আমরা পড়বো। পিএইচ কি আমরা পড়বো, লবণের আর্দ্র বিশ্লেষণ, এই টপিকটা আমরা পড়বো। খুব অসাধারণ একটা টপিক, মানে কঠিন টপিক আর কি, যদি না বুঝো তাহলে কঠিন টপিক, এমনিতে হচ্ছে কোনো ঝামেলার কিছু নেই। বাফার দ্রবণ, এগুলো আমরা পড়বো। মানুষের রক্তের পিএইচ, জাস্ট আমি টপিকগুলো তোমাদের নামগুলো একটু দেখাই নিলাম। এরপর দেখো তো কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্ব, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। এরপর আসে তাপ রসায়ন, ঠিক আছে, এরপর আসে তাপ রসায়ন, এই পার্টগুলো আমাদের পড়তে হবে, এই পার্টগুলো আমাদের পড়তে হবে। তো এগুলো হচ্ছে আসলে ভয় পাওয়ার কিছু নেই, অনেকগুলো টপিক দেখে হয়তো ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই, দেখবো হচ্ছে আমাদের সাথে খুব সুন্দরভাবে খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর আমি যখন পড়াবো, আমি মূলত হাজারি স্যারের বইটা থেকে পড়াবো, এর সাথে গুহ স্যারের বইয়ে কি আছে এবং অন্যান্য এক্সট্রা যা যা আছে আমি একসাথে এনে দিব, বিষয় বুঝতে পারছো। সেই জন্য হচ্ছে তোমার পরিশ্রম অনেক কমে যাবে, তোমার জন্য কাজটা আমি সহজ করে দিব, ঠিক আছে। তো একটু দেখো আমরা শুরু করে দিচ্ছি, কারণ আমি বলেছি আমি বাড়তি কথা বলবো না, আমি একদম পড়ার মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো রাসায়নিক পরিবর্তন, আজকে আমরা গ্রিন কেমিস্ট্রি এবং প্রথম অংশটা নিয়ে পড়ব। তোমাদের জন্য আরেকটা অসাধারণ জিনিস অপেক্ষা করছে, আমি যখন বইটা পড়াবো তোমরা বুঝতে পারবা। এখানে হচ্ছে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যা আসে এটার পাশাপাশি হচ্ছে বুয়েট, ঢাকা ভার্সিটি বা চুয়েট, কুয়েট, রুয়েট, ঠিক আছে, বা অন্যান্য ভার্সিটিতে কি কোয়েশ্চেনগুলো আসে, বুটেক্সে কি কোয়েশ্চেনগুলো আসে, এগুলো কিন্তু আমরা মেনশন করে দিব, বিষয় বুঝতে পারছো। ফলে তোমার পেজটা যখন পড়বা এখান থেকে আসলে কোন জায়গায় কোয়েশ্চেন আসার ফ্রিকোয়েন্সি কেমন এটা তুমি বুঝে যাবা। তো একটু দেখো, প্রথমে যে কথাটা বলেছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, ইংলিশ ভার্সন যারা আছো তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই, যেগুলা টার্ম টেকনিক্যাল টার্ম আছে এগুলো আমি সবগুলা হচ্ছে ইংলিশে বলে দিব, তো চিন্তার কিছু নেই, ঠিক আছে, চিন্তার কিছু নেই। তো দেখো অতীতের চেয়ে বলছে বর্তমানে আমাদের জীবনের আয়ুষ্কাল দীর্ঘতর, নিরাপদ ও আরামদায়ক হওয়ার মূলে রয়েছে রসায়নের অবদান। ওকে, এগুলো এমনি কথাবার্তা বলেছে। আমাদের প্রয়োজনে ব্যবহৃত ওষুধ, রাসায়নিক সার, কীটনাশক, টেক্সটাইল সামগ্রী, রঞ্জক পদার্থ, বিল্ডিং সামগ্রী, এগুলো পলিমার বস্তু বিভিন্ন রাসায়নিক শিল্প কারখানা থেকে আসে, এগুলো জাস্ট এমনি শুরুর দিকে কথাবার্তা বলেছে। এখন শিল্প কারখানায় ঝামেলা কি? শিল্প কারখানায় যেমন বাংলাদেশে দেখবা হচ্ছে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে অনেক বেশি ইউজ হয়, ঠিক আছে। বাংলাদেশে যদিও গ্যাসের পরিমাণ হচ্ছে কম, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কারখানায় দেখবা হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রধান জ্বালানি হিসেবে ইউজ হয়। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস আছে তার মধ্যে মিথেনের পরিমাণ হচ্ছে অনেক বেশি, 90%-এর উপরে। পুরো ওয়ার্ল্ডে এমন না যে মিথেনের পরিমাণ 90%-এর উপরে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস আছে এর মধ্যে মিথেনের পরিমাণ হচ্ছে কি বলতো, প্রাকৃতিক গ্যাসে অনেক উপাদান থাকে, প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে, ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে, পেন্টেন থাকে, আইসোপেন্টেন, এনপেন বারে যত আছে আরো অনেক কিছু থাকে, ঠিক আছে, সালফারের যৌগ থাকে। তো মিথেন হচ্ছে এর মধ্যে প্রধান, প্রাকৃতিক গ্যাস মানেই হচ্ছে মিথেন না, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। কেমন? তো বলছে শিল্প কারখানায় জ্বালানি হিসেবে বাংলাদেশে তো সাধারণত কি করে প্রাকৃতিক গ্যাস আর কি হয়, কয়লা, কিছু কয়লাও পোড়ানো হয়, বিষয় বুঝতে পারছো। ওয়ার্ল্ডে আবার কয়লা হচ্ছে ভালোই পোড়ানো হয়। তো ভেজাল কি? বলছে কয়লাতে সালফার থাকে, ঠিক আছে, ভেজাল কি? বলছে কয়লাতে সালফার থাকে। মিথেন পোড়ালে কি পাওয়া যায়? এই বিক্রিয়া আমরা ছোটবেলা থেকে পারি, এখন আর এই বিক্রিয়া লাগবে। মিথেন পোড়ালে কি পাওয়া যায় বলতো? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় আর স্টিম পাওয়া যায়, পানি না, এটা কি পাওয়া যাচ্ছে বলতো? গ্যাসিয়াস অবস্থায় আছে, এর মানে কি পাওয়া যাচ্ছে? স্টিম পাওয়া যায়, ঠিক আছে। তো প্রবলেমটা কি একটু পরে বলছি, একটু পরে বলছি। কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া আবার দেখিয়েছে কার্বন ডাইঅক্সাইড, এমনও বলতে পারো
এই কার্বনটা আসলো কই থেকে? কয়লা থেকে। কয়লাতে আবার কি থাকে বলতো? সালফার থাকে। তাহলে সালফার পোড়ালে কি পাওয়া যাচ্ছে বলতো? সালফার ডাইঅক্সাইড। তো এখানে সমস্যাটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সমস্যা আছে। এর কারণ কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে বা সালফার ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, দুইটাই হচ্ছে পরিবেশ দূষক। কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবেশ দূষণ করে? এটা পরিবেশ দূষণ করে গ্লোবাল ওয়ার্মিং এর মাধ্যমে। ঠিক আছে, এর মানে আমরা যেটাকে বলছি বৈশ্বিক উষ্ণায়ন। এর মানে আমরা ছোটবেলায় দেখতাম বাংলাদেশে গরমকালে তাপমাত্রা, শুরুর দিকের গুলা হচ্ছে থিওরি, কেমন মজায় মজায় পড়বো। তো ছোটবেলায় আমরা দেখতাম বাংলাদেশে গরমকালে তাপমাত্রা আর কত হতো? 35, 36, 37 এরকম হতো। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে তাপমাত্রা বাড়তে বাড়তে কত হয়ে যায়? 40, 41, 42 এরকম হয়ে যায়। শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বের কি হয়ে যাচ্ছে বলতো? পুরা ওয়ার্ল্ডের তাপমাত্রাটা বাড়ছে, যেটাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। তো এটার প্রবলেম কি? এটার প্রবলেম হচ্ছে বিশ্বের তাপমাত্রা যদি বেড়ে যায়, যেমন মেরু অঞ্চলে অনেকগুলো কি আছে, তোমার বরফ আছে, এগুলা কি হয়ে যাবে? গলতে শুরু করবে। বাংলাদেশের অনেক উপকূলীয় অঞ্চল হচ্ছে কি পানির নিচে চলে যাবে, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। এবং পৃথিবীর আরো অনেক দেশ ঝুঁকিতে আছে, মালদ্বীপ বলো, এরপর হচ্ছে কি আরো বেশ অনেকগুলো দেশ হচ্ছে তোমার কি আছে বলতো? তোমার ওই যে সি লেভেল যদি বেড়ে যায়, ওদের অনেকগুলো জায়গায় হচ্ছে কিসের নিচে চলে যাবে? পানির নিচে চলে যাবে। বিষয় বুঝতে পারছো? পানির নিচে চলে যাবে। আর এমন গরম বাড়ছে, তোমরা এত কষ্ট করে রাসায়নিক পরিবর্তন এখানে পড়ছো, আমার সাথে পড়ছো, কেমশিফুতে পড়ছো, এরপর ধরো বুয়েটে ভর্তি হয়ে গেলা, এরপর ধরো অনেক ভালো রেজাল্ট করে মেডিকেলে ভর্তি হয়ে গেলা। শুরুর দিকে কথাগুলো সব হচ্ছে এরকম, বিষয় বুঝতে পারছো? তো ভর্তি হয়ে গেলা, প্রবলেমটা কি? এমন গরম পড়বে দেখবা হচ্ছে ক্লাসে যেতে পারবা না। বিষয় বুঝতে পারছো? ক্লাসে যেতে পারবা না। এরপর দেখবা এমন দূষণ হবে, তুমি যে থাকবা ওই অবস্থাটা। ঢাকায় গেলে, ঢাকায় এখনো দেখবা অনেক সময় হচ্ছে কোনো গাছপালা দেখা যায় না, কিছু দেখা যায় না, কেমন কেমন জানি, এয়ারটাই কেমন যেন। ঠিক আছে, এয়ারটাই কেমন যেন। তো বাংলাদেশে তোমার হাঁটতে গেলেও খারাপ লাগবে। যেমন এই যে তুমি যদি বাইরে যাও, তখন দেখবা হচ্ছে বাইরের পরিবেশ কত ভালো, কত পরিষ্কার, আর বাংলাদেশে হচ্ছে হাঁটতে গেলেও তোমার দেখবা হচ্ছে কষ্ট লাগবে। যাই হোক, তো তুমি এত কষ্ট করে বুয়েট বা মেডিকেলে চান্স পেলা, তুমি দেখবা হচ্ছে ক্লাসই করতে পারলা না, বা ধরো তুমি হচ্ছে পরিবেশ দূষণের কারণে অসুস্থ হয়ে গেলা। সেই জন্য পড়ালেখার আগে আসলে এই যে পরিবেশের বিষয়গুলো, পরিবেশকে কেমনে রক্ষা করবা, এই বিষয়ে কাজ করা আসলে আমাদের জরুরি। সত্যি কথা হচ্ছে ছোট করে হলো যে যার লেভেল থেকে এগুলা করা জরুরি। এবার একটু দেখো তাহলে, কার্বন ডাইঅক্সাইড করে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সালফার ডাইঅক্সাইড কি করে? সালফার ডাইঅক্সাইড থেকে অ্যাসিড রেইন হয়। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড থেকে অ্যাসিড রেইন হয়। এবার বলতে পারো ভাই আপনি যে এইসব হাবিজাবি কথা বলছেন, এগুলো থেকে বুয়েটে কোনো কোয়েশ্চেন আসছে? বুয়েটে কোয়েশ্চেন আসছে, বুয়েট 24-এও কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা হচ্ছে একটু লিখে রাখবা। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা। আমার কথা একদম স্পষ্ট আছে তো? আমার কথা একদম স্পষ্ট আছে তো? ঠিক আছে, কোয়েশ্চেনটা আসছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা। সর্বোচ্চ নিরাপদ মাত্রা, এই কোয়েশ্চেনটা বুয়েট খুব সম্ভব 24-এ আসছে। যদি 24-এ কোনো কারণে না আসে তাহলে দেখবে 23-এ আসছে। সর্বোচ্চ নিরাপদ মাত্রা হচ্ছে 350 ppm। বুয়েট প্রিলিতে এই কোয়েশ্চেনটা আসছে। কার্বন ডাইঅক্সাইডের এটা একটু এক্সট্রা, আমি যে কথাটা বলি এটা খাতায় নোট করে রাখবা। ঠিক আছে, কষ্ট করে ক্লাস করতে বসছো, খাতা নিয়ে বসবা, মেন বই নিয়ে বসবা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত? 350 ppm। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপদ মাত্রা হচ্ছে, এটা যেহেতু আসছে এটাও পরে রাখবা, 0.05 ppm। 0.05 ppm। ঠিক আছে, 0.05 ppm। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা পেয়েছি কত? 350 ppm। আর সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত বলতো? 0.05 ppm। এটা বিগত বছর বুয়েটের কোয়েশ্চেন। ঠিক আছে, বিগত বছর বুয়েটের কোয়েশ্চেন। তো বলছে হাজারি স্যার কি বলছেন, বলছে তোমরা জানো এইসব বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস দুটি বাতাসে মিশে যায়, এবং কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস দুটি হলো বায়ু দূষক। গ্রেট ব্রিটেন ও ইউরোপে শিল্প বিপ্লবের পর এগুলো এমনি হাবিজাবি কথা বলেছে। 1850 খ্রিস্টাব্দ হতে শিল্প কারখানায় মোটরযানে পেট্রোল ব্যবহারের ফলে বায়ু দূষণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তোমরা আমাকে বলো তো, গ্রিন হাউস গ্যাস রূপে যে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, গ্লোবাল ওয়ার্মিং যে ঘটায় এর জন্য দায়ী প্রথম দুইটা গ্যাস, প্রধান দুইটা গ্যাস কি বলো? ঠিক আছে, আরেকটা এমসিকিউ একটু এক্সট্রা বলে রাখছি। গ্রিন হাউসের জন্য প্রধানত দায়ী কে? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত দায়ী কে? এই প্রধানত দায়ী কে? প্রধানত দায়ী কে? ঠিক আছে, তোমরা কি উত্তর দিতে পারছো? তোমরা কি উত্তর দিতে পারছো? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড নাকি সিএফসি? কার্বন ডাইঅক্সাইড নাকি সিএফসি? তো আমি জানি অনেকে দুই ভাগে বিভক্ত হয়ে যাবা, মানে তোমাদের গ্রুপ যারা আছো, যারা উত্তর দিচ্ছ, দুই ভাগে বিভক্ত হয়ে যাবা। মনে রাখবা হচ্ছে প্রধানত দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড হচ্ছে সিএফসি। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ফার্স্ট দায়ী হচ্ছে কে বলতো? কার্বন ডাইঅক্সাইড। সেকেন্ড হতো কি বলতো? দ্বিতীয়ত তোমার সেকেন্ড হচ্ছে সিএফসি।
কেন? কারণ সিএফসির পরিমাণ তো অনেক কম আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো অনেক বেশি। ক্ষতি বেশি করে সিএফসি। একটা সিএফসি যেই ক্ষতি করে একটা কার্বন ডাইঅক্সাইড সেম ক্ষতি করতে পারে না। বিষয় বুঝতে পারছো? কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে অনেক বেশি। আর অম্লধর্মী সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি ঘটাতে ভূমিকা রাখে। অ্যাসিড বৃষ্টি এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের পরিবেশ রসায়ন চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি পরিবেশ রসায়ন চ্যাপ্টারে পাবা। এখানে জাস্ট জেনে রাখো অ্যাসিড বৃষ্টিতে কি কি অ্যাসিড থাকে। অ্যাসিড বৃষ্টিতে নাইট্রিক অ্যাসিড থাকতে পারে। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড থাকতে পারে। এরপর সালফার দূষণের ফলে সালফিউরাস অ্যাসিড থাকতে পারে। এরপর কি থাকতে পারে? সালফিউরিক অ্যাসিড থাকে। ঠিক আছে, যদি সালফার দূষণ হয়, যেসব এরিয়াতে সালফার দূষণ হচ্ছে সালফিউরাস, সালফিউরিক। আদারওয়াইজ নাইট্রোজেন গঠিত কি থাকে বলতো? নাইট্রিক অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড তো সাধারণত জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যায়, সেজন্য কি থাকে? নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টিতে এইগুলা থাকে। অনেকে সুন্দরভাবে লিখে দিবে অ্যাসিড বৃষ্টিতে কার্বনিক অ্যাসিডও থাকে। ভুল। নর্মাল বৃষ্টিতে কার্বনিক অ্যাসিড থাকে, কারণ বায়ুর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মিশে নর্মাল বৃষ্টিতে কার্বনিক অ্যাসিড থাকে। এইটা অ্যাসিড বৃষ্টির কোনো উপাদান না। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির পিএইচ হতে হয় 5.6 এর কম। 5.6 এর কম পিএইচ আনার জন্য নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এরকমের অ্যাসিডের দরকার হয়। ঠিক আছে, এবার আমরা আসি গ্রিন কেমিস্ট্রি কি। শব্দটার মধ্যে বলেছে, এই অংশটা আমি একটু দ্রুত বলবো। কেন? কারণ এগুলো হচ্ছে থিওরি। ঠিক আছে, একটু পর আবার আমরা ম্যাথ করবো, তখন সুন্দর করে ধীরে ধীরে বুঝাবো। আমার কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাবা। ওকে ওকে, সবাই বুঝতে পারছো, ক্লিয়ার বলেছো, গুড। তাহলে এবার দেখো, আমাদের জানতে হবে গ্রিন কেমিস্ট্রি কি। এটা আমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দিয়ে দিবে। এই অংশটা আগের বইয়ে ছিল না। কারো কাছে যদি একটু আগের এডিশন থাকে, এমন না যে এটার জন্য নতুন এডিশন কেনা লাগবে। এটা জাস্ট এখানে কি দিয়েছে, গ্রিন কেমিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলেছে, কেমনি গ্রিন কেমিস্ট্রির কথাবার্তাগুলো আসছে আর কি। বিষয় বুঝতে পারছো? একটু ইতিহাস বলেছে। তো এগুলো হচ্ছে একবার জাস্ট রিডিং পড়ার জন্য। 1700 খ্রিস্টাব্দের শেষ দশকে গ্রেট ব্রিটেন তথা ইউরোপ আমেরিকায় শিল্প বিপ্লবের বিস্তার লাভের পর থেকে 1850 খ্রিস্টাব্দ হতে শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানি কয়লা ও মোটরযানে পেট্রোল পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, কিসের পর? শিল্প বিপ্লবের বিস্তার লাভের পর। বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপাদনকালে নির্গত বিষাক্ত গ্যাসীয় পদার্থ দূষণ ঘটায়। এগুলো হচ্ছে এভাবে পড়ে লাভ নেই। কেমন? এগুলো পড়ে এভাবে লাভ নেই। ইপিএ কি? পরিবেশকে রক্ষা করার জন্য আমেরিকার ইপিএ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। ঠিক আছে, এটা জাস্ট একটু লিখে রাখবা ইপিএ কি, পরীক্ষা দিয়ে দিবে, কারণ নতুন কিছু অ্যাড হলে এটা একটু দেখা দরকার। 1990 খ্রিস্টাব্দে অগ্রণী ভূমিকা পালন করে ইপিএ। ইপিএ কি একটু লিখে রাখো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। তো বলছে দেখো, ইউএস সরকারের পলিউশন প্রিভেনশন অ্যাক্ট অফ 1990 এর বাস্তবায়নের লক্ষ্যে ইপিএ সংস্থায় কর্মরত রসায়নবিদগণ গ্রিন কেমিস্ট্রি এর শব্দদ্বয়কে ব্যাপক অর্থবোধক ও রাসায়নিক পরিবেশ দূষণের প্রতিষেধক ধারণারূপে গ্রহণ করে। এর মানে যাতে এই জিনিসটা নাই হয়, পরিবেশ দূষণ আর নাই হয়। ঠিক আছে, এই জন্য মানে এটা প্রিভেন্ট করা। 1991 খ্রিস্টাব্দে গ্রিন কেমিস্ট্রির ধারণাকে ফলপ্রসূভাবে বাস্তবায়নে ইপিএ সংস্থা ইন্ডাস্ট্রি একাডেমির সহযোগে সমন্বিত কার্যক্রম শুরু করে। এগুলো হচ্ছে জাস্ট একটু পড়ার জন্য, এগুলো এভাবে পড়ে লাভ নাই। এখানে তোমরা একটা নাম পড়বা, গ্রিন কেমিস্ট্রি। দেখো, গ্রিন কেমিস্ট্রি নামের মধ্যেই আছে সবুজ রসায়ন। ঠিক আছে, এর মানে এই রসায়নটা চিন্তা করা হচ্ছে 4-5 যাতে সবুজ হোক। এর মানে 4-5 যাতে নিরাপদ হোক। দেখবা এখন বাইরের কিছু দেশ বলছি মানে বুঝাতে, যে যেগুলো হচ্ছে উন্নত দেশ, ঠিক আছে, এদের মধ্যে করে কি, কিছু গাড়িকে দেখবা তোমার সবুজ নাম্বার প্লেট দেয়, মানে কিছু গাড়িকে ওরা হচ্ছে গ্রিন মার্ক করে দেয়। গ্রিন মার্ক করে দিচ্ছে, এর মানে হচ্ছে এগুলা পরিবেশ দূষণ করছে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ইভি, ইলেকট্রিক ভেহিক্যাল। ঠিক আছে, তো কিছু গাড়িকে ওরা কি করে দিচ্ছে বলতো, সবুজ মার্ক করে দিচ্ছে। এর মানে বোঝাচ্ছে এরা পরিবেশের জন্য কি না, দূষক না। যেমন আমাদের বাংলাদেশে তো প্রায় সব গাড়ি হচ্ছে কি বলতো, পরিবেশ দূষণ করছে। তো আমাদের দেশ এখনো আসলে এটা নিয়ে চিন্তা করতে পারছে না, যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। ঠিক আছে, ধীরে ধীরে আমাদেরকেও চিন্তা করতে হবে, বা চিন্তা করতে আমরা বাধ্য হব। তো একটু দেখো, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন পৃথিবীব্যাপী এটা যদি আসে, যে কোনো সংজ্ঞা যখন আসে বোর্ড পরীক্ষায়, তখন এটা বইয়ে যা আছে তার কাছাকাছি লেখার চেষ্টা করবো। আমি বলছি না যে একদম পুরোপুরি হুবহু যা আছে প্রত্যেকটা শব্দ সেম হতে হবে, কিন্তু
মানে এর কথাবার্তাগুলো যাতে থাকে, এগুলোর সংমিশ্রণে যাতে তুমি সংজ্ঞাটা লিখো। যেমন গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, আর এই ক্ষেত্রে হাজারি স্যারেরটা ফলো করলে একটু বেটার, ঠিক আছে? কারণ এই বইটা হচ্ছে মোটামুটি ধরো দেশের সব জায়গায় ছড়াই গেছে, অন্য বইগুলো ভালো, জাস্ট আমি বলছি এটা সবার কাছে আছে এই জন্য বলছি। পৃথিবীব্যাপী রসায়নবিদেরা শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট হয়েছেন। পরিবেশ বান্ধব এইরূপ রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলে। তো গ্রিন কেমিস্ট্রির সঙ্গে আসলে কি বলতে হবে, এটা পৃথিবীব্যাপী, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এটা এমন না যে শুধু বাংলাদেশে এটা নিয়ে কাজ চলছে। কেমিস্ট যারা আছে ওরা কোন ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, মূলত কোন ক্ষেত্রকে টার্গেট করছে, কারণ দূষণটা বেশি হয় কোন জায়গা থেকে, শিল্পক্ষেত্রে, এই কথাটা বলতে হবে। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে, অর্থাৎ আমরা যখন এটা প্রয়োগ করছি ক্ষতিকর বর্জ্য উৎপাদন যথাসম্ভব হ্রাস করে, এর মানে বর্জ্যকে যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট হয়েছেন। তো বলছে কি বর্জ্যকে হ্রাস করে নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি, ঠিক আছে, পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট হয়েছেন। পরিবেশ বান্ধব এরূপ রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলে, ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলে। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি? 12টি, ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি? 12টি। তোমরা করবা কি গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা লিখবা, ঠিক আছে, তোমরা করবা কি গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা লিখবা। এরপর বলবা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির এখান থেকে মনে রাখতে হবে কি বলতো, নীতি আছে কয়টা? 12টা। প্রত্যেকটা নীতির নাম মনে রাখা লাগবে না, ঠিক আছে, নীতিগুলোর নাম মনে রাখা লাগবে না, 2-4টা এমনিই হচ্ছে মনে থাকবে। তোমরা যা সবুজ রসায়নের সংজ্ঞাটা পড়বা, এখানে নীতি আছে 12টা, এটা পড়বা। এরপর এই লাইনটা পড়বা, পাউল এনাস্তাসকে গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়, এটুকু একটু লিখে রাখো, পাউল এনাস্তাসকে গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়। আর গ্রিন কেমিস্ট্রির নীতি আছে কয়টা? 12টা, ঠিক আছে, জাস্ট ছোট করে আছে কয়টা? 12টা। আল পাউল টি এনাস্তাসকে গ্রিন কেমিস্ট্রির জনক বলা হয়, ঠিক আছে। গ্রিন কেমিস্ট্রির ধারণার কথাটা একটু মনে রাখবে, এখানে একটা সাল মনে রাখবা। গ্রিন কেমিস্ট্রির সূচনা, প্রকৃতপক্ষে সূচনা হিসেবে আমরা ধরতে পারি 1991 সাল, ঠিক আছে, সূচনা হিসেবে ধরতে পারি কত বলো তো? 1991 সাল। পরীক্ষায় সাধারণত সাল আসে না, তবে একবার হচ্ছে এটা সাল নিয়ে মনে হয় কোনো একটা কোয়েশ্চেন আসছিল, সেজন্য হচ্ছে এটা দেয়া। তো এখন দেখো বর্জ্য পদার্থ হ্রাস করা এর মানে কি? এর মানে হচ্ছে ধরো তোমাদেরকে দাওয়াত দিলাম, আমি রান্না বান্না করতেছি, বিষয় বুঝতে পারছো, আমি তোমাদের জন্য ধরো কি রান্না করব, কিছু একটা ধরো কাচ্চি রান্না করছি। আমি ধরো রান্না করতে গেলে দেখবা হচ্ছে এর চারপাশে এলো মেলো করে, বিষয় বুঝতে পারছো, এর মানে এত ওয়াস্টেজ উৎপন্ন করছে, এত বর্জ্য ধরো এটার পাশে উৎপন্ন হয়েছে, এর মানে প্রসেসটা কি হয়নি বলো তো? ক্লিন হয়নি, মানে পুরো প্রসেসে প্রোডাক্টের তুলনায় দেখবো এখানে ঝামেলা করে রাখছে আরো বেশি, বিষয় বুঝতে পারছো, ঝামেলা করে রাখছি আরো বেশি। ঠিক সেম, ধরো কোনো একটা বিক্রিয়া ঘটাচ্ছ, তোমার টার্গেট হচ্ছে একটা জিনিস হচ্ছে মেইন উৎপাদ, ঠিক আছে, মেইন প্রোডাক্ট হচ্ছে একটা, তুমি যদি এর পাশে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে এটাকে কমায় আনতে পারো, এটা দূষিত হোক না হোক এটা পরের বিষয়, কেমিস্ট্রা বলছে হচ্ছে বর্জ্যটাকে একদম কমায় আনবা, ও দূষণ করছে কি করছে না এটা হচ্ছে পরের বিষয়, ঠিক আছে। তো বলছে বর্জ্য উৎপাদন যথাসম্ভব হ্রাস করে, ঠিক আছে, বর্জ্য উৎপাদন যথাসম্ভব হ্রাস করে। এবার দেখো এখানে বলেছে গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি, এগুলো হচ্ছে জাস্ট দ্রুত পড়ে চলে যেতে হবে, ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি এগুলো হচ্ছে দ্রুত পড়ে চলে যেতে হবে। আমি একবার পড়ে দিচ্ছি, এরপর আমরা ম্যাথে যাব। এখন আমি ম্যাথের কথা বলছি না, এখানে যেমন অ্যাটম ইকোনমি আর ইফেক্টর দুইটা শব্দ আছে, ঠিক আছে, অ্যাটম ইকোনমি আর ইফেক্টর দুইটা শব্দ আছে। তো একটু দেখো, বর্জ্য পদার্থ রোধ, এর মানে শিল্প প্রক্রিয়ায় বর্জ্য উৎপাদ রোধ হয় এমন পদ্ধতির ব্যবহার, ঠিক আছে, এমন পদ্ধতির ব্যবহার। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এর মানে ধরো কোন একটা বিক্রিয়া হচ্ছে, এখানে কি পাচ্ছি আমরা? প্রোডাক্ট পাচ্ছি, আর সাথে আমরা কি পাচ্ছি? ওয়াস্টেজ পাচ্ছি, এটাকে ধরো ডাব্লিউ দিয়ে লিখলাম। এখানে বিক্রিয়ক ছিল 100 কেজি, কেমন? তাহলে প্রোডাক্ট আসছে কত? 60 কেজি, 60 কেজি, তাহলে ওয়াস্টেজ বা বর্জ্য পাচ্ছি কত বলো তো? 40 কেজি, ঠিক আছে, বর্জ্য পাচ্ছি কত বলো তো? 40 কেজি, ঠিক আছে। তাহলে বলছে বর্জ্যটাকে যতটুকু পারা যায় কমাতে হবে। এখন দেখো অ্যাটম ইকোনমি জিনিসটা কি? অ্যাটম ইকোনমি মানে হচ্ছে, এখানে একদম সহজ আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 60 ডিভাইড হচ্ছে 100 ইন্টু 100। অ্যাটম ইকোনমি মানে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ যা ডিভাইড হচ্ছে বিক্রিয়কের ভর আর উৎপাদের ভর তো সমান, মোট বিক্রিয়কের ভর বা আর হচ্ছে কি মোট উৎপাদের ভর হচ্ছে সমান। এখানে 100 কেজি থাকলে এখানে কত থাকবে? 100 কেজি। তুমি চাইছো প্রোডাক্ট এইটা, এটার সাথে এটাও কি পাইছো? বর্জ্য হিসেবে পাইছো, এটা তোমার দরকার নেই, এটা ডিজায়ারেবল না, এটা তোমার কাঙ্ক্ষিত না, বাট তুমি পেয়েছো, ঠিক আছে, এটা তুমি চাওনি, এরপরও তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাকে বানানো, বাট এটাও তুমি উৎপন্ন করে ফেলছো। তাহলে অ্যাটম ইকোনমি কি বলছে হচ্ছে প্রোডাক্ট ডিভাইড তোমার কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড মোট বিক্রিয়কের ভর, অথবা তোমার
কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড হচ্ছে কি মোট উৎপাদের ভর ইনটু হচ্ছে 100, ঠিক আছে, ইনটু হচ্ছে 100। তাহলে অ্যাটম ইকোনমি কি সবাই একটু লিখে ফেলবা, অ্যাটম ইকোনমি কি সবাই একটু লিখে ফেলবা। অ্যাটম ইকোনমি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ও সব বিক্রিয়কের ভর বা সব উৎপাদের ভর ইনটু কত 100। মানে বুঝো নাই একটু দেখো, আমরা প্রথমে একটা শব্দ পড়ছি, এটা হচ্ছে কি অ্যাটম ইকোনমি। কেমন, আমরা একটা শব্দ পড়ছি, এটাকে বলছে অ্যাটম ইকোনমি, বা এটাকে বলা হয় গোসার একটা শব্দ লিখেছে, এটাকে বলা হয় পারমাণবিক মিতব্যয়িতা। ঠিক আছে, এরকম একটা বাংলা লিখেছেন। এটার মানে কি, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, আমি তোমাদের যতগুলো এমসিকিউ লাগবে মেডিকেলের জন্য এগুলো হচ্ছে এক্সট্রা বলে দিব। কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড মোট বিক্রিয়ক বা উৎপাদের ভর। ইনটু 100, ঠিক আছে। তাহলে এটা সংজ্ঞাটা কেমনে দিবা, কাঙ্ক্ষিত উৎপাদে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের ভর ও মোট বিক্রিয়ক বা মোট উৎপাদের ভরের 100 গুণিতক সংখ্যামানকে অ্যাটম ইকোনমি বলে। ঠিক আছে, এর মানে একে 100 দিয়ে গুণ করলে এটাকে আমরা কি বলছি, অ্যাটম ইকোনমি বলি। ঠিক আছে, এটাকে আমরা অ্যাটম ইকোনমি বলি। তাহলে অ্যাটম ইকোনমি কি একটু দেখো তো, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড, তাহলে তুমি সংজ্ঞাটা কি লিখবা, সংজ্ঞাটা লিখবে হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া, একটু লিখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায়, হাজারি স্যারে বলে নেই, গুহ স্যার এটা দেয়া আছে, এটা এমনি এটা বলেছে তো এখান থেকে বলে দেয়া যায়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের ভর, এর মানে যেটা হচ্ছে তোমার চাইছো, ঠিক আছে, যেই প্রোডাক্টটা তুমি হচ্ছে চাইছো, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ও মোট বিক্রিয়ক বা উৎপাদের ভরের অনুপাতের 100 গুণিতক সংখ্যামানকে অ্যাটম ইকোনমি বা পারমাণবিক মিতব্যয়িতা বলে। ঠিক আছে, ওকে, লিখেছো মনে হয়, ঠিক আছে, লিখেছো মনে হয়। এবার তোমরা আমাকে বলো অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো। ধরো এটা হচ্ছে আমার রিয়েক্ট্যান্ট, এটা হচ্ছে যে প্রোডাক্টটা আমি চেয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে যে পি দিয়ে বুঝিয়েছি যে প্রোডাক্টটা আমি চেয়েছি, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াস্টেজ। তাহলে এটা ধরো ছিল 100 কেজি, তাহলে এটা ছিল হচ্ছে 60 কেজি, এটা হচ্ছে কত 40 কেজি। ঠিক আছে, অ্যাটম ইকোনমি, এটাকে লেখা হয় এই দিয়ে। অ্যাটম ইকোনমি বা পার্সেন্ট অ্যাটম ইকোনমি আমার কত দাঁড়াচ্ছে, ঠিক আছে, পার্সেন্ট অ্যাটম ইকোনমি যেহেতু 100 দিয়ে আমরা গুণ করছি, কত দাঁড়াচ্ছে দেখো তো, প্রোডাক্টের ভর, এখানে এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, প্রোডাক্ট বলতে এটাকে আমরা বলছি দুইটাই প্রোডাক্ট, এটাকে আমরা বলছি বর্জ্য, এর কারণে এটা আমরা চাইনি, কেমন, এটাকে আমরা বলছি কি বর্জ্য, আর এটাকে আমরা বলছি কাঙ্ক্ষিত উৎপাদ, দুইটাই উৎপাদ কিন্তু এর মধ্যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত 60 ডিভাইড মোট বিক্রিয়কের ভর কত 100 কেজি, অথবা মোট উৎপাদের ভরও কত 60 প্লাস 40, এর মানে কত 100 কেজি। তাহলে কত দাঁড়ালো এটা 60%। ঠিক আছে, এই মানটা সাধারণত 70%-এর বেশি হলে আমরা বলি হচ্ছে প্রসেসটা ভালো। ঠিক আছে, আমরা কোনো প্রসেস ভালো কেমনে বলি, যদি হচ্ছে এটা 60%-এর বেশি হয়। যেমন অ্যাটম ইকোনমি আরেকটা শব্দ আছে, এটাকে বলা হয় ইফেক্টর। একটা হচ্ছে অ্যাটম ইকোনমি আর একটা হচ্ছে ইফেক্টর, আমি একটু বলে ফেলি, আরেকটা শব্দ আছে এটা হচ্ছে ইফেক্টর। ইফেক্টর মানে কি একটু দেখো, ইফেক্টর মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে, আরেকটা শব্দ হচ্ছে ইফেক্টর। ইফেক্টর সমান হচ্ছে বর্জ্যের ভর ডিভাইড কাঙ্ক্ষিত উৎপাদের ভর। ইফেক্টর হচ্ছে বর্জ্যের ভর ডিভাইড কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এটা কিন্তু শুধু উৎপাদ না, অনেক সময় দেখবা শুধু উৎপাদের ভর যেটা বলে ওইটাই হচ্ছে কি কাঙ্ক্ষিত উৎপাদ, কারণ এখানে আরেকটা উৎপাদ যেটা আছে ওইটাকে আমরা বর্জ্য বলে অলরেডি বলছি,
বিষয় বুঝতে পারছো? তাহলে বর্জ্যের ভর ও কাঙ্ক্ষিত উৎপাদের ভরের অনুপাতকে ই ফ্যাক্টর বলে। দেখো তাহলে ই ফ্যাক্টর কি হবে, আমরা আগের যে বিক্রিয়াটা পড়েছিলাম এখানে হচ্ছে কি ছিল, কি ছিল একটু দেখো, এটুকু লিখেছো, এটুকু লিখেছো, আগে একটু লিখে নাও। ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর আসছে কই থেকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো কমেন্টে তোমরা 27 ব্যাচের কারা কারা ক্লাস করছো, 27 ব্যাচ তো মাত্র শুরু করেছো, তো তোমরা কারা কারা ক্লাস করছো এটা জানাবা। আর 26 ব্যাচের জন্য এটা একদম মাস্ট, 27 ব্যাচের জন্য এটা একদম মাস্ট। তবে কারা কারা এখন ক্লাস করছো বা ক্লাসটা যখন পরবর্তীতেও করবা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? ই ফ্যাক্টর তোমার পুরো বইয়ের একটা ভালো আইডিয়া হয়ে যাবে এই চ্যাপ্টারে কোথায় কি আছে বা কি বিষয়, এটা একটা খুব ডিটেইল একটা আইডিয়া তোমার কাছে এসে যাবে, মানে এই ক্লাস ই ফ্যাক্টর। তো আগের বিক্রিয়া ই ফ্যাক্টর কত হবে, এটা ছিল অ্যাটম ইকোনমি, এটা হচ্ছে বিক্রিয়া। ই ফ্যাক্টর কত হবে একটু বলো তো, ই ফ্যাক্টর কত হবে? ই ফ্যাক্টর হবে, এটা হচ্ছে অ্যাটম ইকোনমি, কেমন, এটা হচ্ছে অ্যাটম ইকোনমি। ই ফ্যাক্টর কত হবে, ই ফ্যাক্টর কত হবে? ই ফ্যাক্টর হবে, এটা অনেকে ভুল করে ফেলে, বিষয় বুঝতে পারছো? ও করে কি দেখো, সবাই করে কি, বর্জ্য ডিভাইড কি করে দেয়, বর্জ্য ডিভাইড উৎপাদের ভর বলতে হচ্ছে পুরাটা দিয়ে দেয় না, এখানে উৎপাদ বলতে বোঝাচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ, ঠিক আছে? এটা বুঝতে হবে, কারণ উৎপাদকে অলরেডি দুই ভাগে নাম দিয়েছে, একটা হচ্ছে উৎপাদ আর একটা হচ্ছে কি বর্জ্য, বা এটাকে বলা হয় কাঙ্ক্ষিত উৎপাদ বা উৎপাদ, এটাকে বলা হয় বর্জ্য। সেই জন্য এখানে আমি বলেছি মোট বিক্রিয়কের ভর বা মোট উৎপাদের ভর, তাহলে এটা হচ্ছে কি বর্জ্য, ডিভাইড হচ্ছে কি বলতো 60। তো এই দুইটা ফ্যাক্টর সাধারণত বের করে একটা প্রসেস কতটুকু ভালো বা খারাপ এটা বোঝানোর জন্য। তাহলে এটা কত আসছে দেখো তো, 0.667, ঠিক আছে? আদর্শ ইফেক্টর ধরা হয়, আমি এখানে একটা এক্সট্রা কথা লিখে রাখছি, আদর্শ ইফেক্টর, ইফেক্টর কি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, ইফেক্টর বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? পার্সেন্ট অ্যাটম ইকোনমি হচ্ছে যত বেশি হবে তত ভালো, এর মানে কাঙ্ক্ষিত উৎপাদ বাড়ছে, কাঙ্ক্ষিত উৎপাদ বাড়লেই তো ভালো, বিজনেসও লাভ, ওয়াস্টেজও কম হচ্ছে, এর মানে কাঙ্ক্ষিত উৎপাদ বাড়া ভালো, ঠিক আছে? পার্সেন্ট অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো, 70%-এর বেশি হলে আমরা এটাকে খুব ভালো প্রসেস বলি, ঠিক আছে? পার্সেন্ট এখন এর থাকে হচ্ছে এত এর বেশি করা, ঠিক আছে? পার্সেন্ট অ্যাটম ইকোনমি যত বেশি হবে তত তা কি, তত ভালো, পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব। আর ইফেক্টর যত কম হবে তত প্রসেসটা কি হবে, ভালো। তা ভালো বা কি বলতে পারি আমরা, পরিবেশ বান্ধব। একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, আদর্শ ইফেক্টরের মান কত, লিখে রাখো, আদর্শ ইফেক্টরের মান 0, এর মানে বর্জ্য হচ্ছে একদম 0, পুরাটাই প্রোডাক্ট পেয়েছি। এবার বলো অ্যাটম ইকোনমির সর্বোচ্চ মান কত হতে পারে, অ্যাটম ইকোনমির সর্বোচ্চ মান কত হতে পারে? অ্যাটম ইকোনমি হচ্ছে 70%-এর উপর হলে ভালো, ঠিক আছে? সর্বোচ্চ মান কত হতে পারে, 100%। এর মানে আমি যত বিক্রিয়ক দিয়েছি সবগুলাই ধর উৎপাদে পরিণত হলো, যেমন এরকম আমরা কয়েকটা বিক্রিয়া পড়বো, তো এর মধ্যে একটা সহজ উদাহরণ তোমাদের চোখের সামনে একটু নিয়ে আসতেছি, যেমন ধরো এই উদাহরণটা আমরা দেখতে পারি, আমরা এসএসসিতেও পড়েছি। এখান থেকে ধরো আমরা পাচ্ছি কি ইথেন, যা বিক্রিয়ক দিয়েছি সবটাই ধরো কিসে পরিণত হয়েছে, প্রোডাক্টে পরিণত হয়েছে, সবটাই প্রোডাক্টে পরিণত হয়েছে। তো আমরা বলতে পারি হচ্ছে উৎপাদের ভর ডিভাইড কি মোট বিক্রিয়কের ভর বা মোট উৎপাদের ভর, এটা কত আছে বলো তো, 100%, ঠিক আছে? বিক্রিয়ক যদি সম্পূর্ণরূপে তুমি যে উৎপাদ চাইছো এটার মধ্যেই পরিণত হয় তখন কি হবে বলতো, অ্যাটম ইকোনমি হবে 100%। আর ইফেক্টরের আদর্শ মান হচ্ছে কত বলতো, 0, ইফেক্টরের আদর্শ মান কত, 0। এবার দেখো এখান থেকে আমি খুব ছোট একটা প্রবলেম করাচ্ছি, এটা হচ্ছে গুহ স্যার দিয়েছে, গুহ স্যারের বইয়ে দিয়েছে, আপাতত এটুকু বুঝছো নাকি বুঝো নাই একটু আমাকে জানাও, আপাতত এটুকু বুঝছো নাকি বুঝো নাই? এই আজকের ক্লাসে যা পড়াবো এর মধ্যে একটু থিওরি আছে, তো থিওরিগুলোতে দেখবো আমরা সুন্দরভাবে এগুলো আয়ত্ত করে ফেলবো। তামিনা বলেছে আমার বুকে একটু আলাদা দেয়া আছে, কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেতের ভর, সংকেত ভর ডিভাইড সব বিক্রি, একই কথা, ঠিক আছে? একই কথা, একই কথা, কেমনে একটু দেখো, মোল সংখ্যা আর এটা হচ্ছে কি সংকেত ভর মানে মোলার ভর, হাজারি স্যারের বই এটা দিয়েছে আর কি, ঠিক আছে? একটু কঠিন করে ফেলছে,
ঠিক আছে, তুমি ওটা লিখলেই হবে। আমরা বলেছি উৎপাদের ভর ডিভাইড মোট বিক্রিয়কের ভর বা মোট উৎপাদের ভর, এটার মানে হচ্ছে মোলার ভর। তাহলে কত মোল আছে এটা দিয়ে গুণ করেছে, ঠিক আছে, কত মোল আছে এটা দিয়ে গুণ করেছে, তাহলে টোটাল উৎপাদের যে ভরটা এটা পেয়ে গেল। ঠিক আছে, আর এখানে বলছে সব বিক্রিয়কের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি, মানে সহজ কথা হচ্ছে সব বিক্রিয়কের ভর আর সব উৎপাদের ভর। ঠিক আছে, দুইটাই হচ্ছে একই জিনিস, দুইটাই হচ্ছে একই জিনিস। একটু দেখো, তাহলে ইফেক্টর কম হওয়া ভালো, কারণ বর্জ্য কম হবে, আর অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো। ঠিক আছে, অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো। দেখো গুহ স্যার কোনো রাগ ডাক না রেখে একদম করছে কি, যে এক্সাম্পলটা দিছে ফার্স্ট এক্সাম্পল, এটাই হচ্ছে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া এর মানে কি ফার্মেন্টেশন, C6H12O6। ঠিক আছে, গ্লুকোজ বা ফ্রুক্টোজকে জাইমেস এনজাইমের প্রভাবে টেম্পারেচার এখানে গুরুত্বপূর্ণ কিছু না, কারণ আমরা করছি ম্যাথ, এখানে বিক্রিয়া গুরুত্বপূর্ণ কিছু না। স্যার কি করছেন বলো তো, অ্যালকোহল উৎপাদন করছে। ধরো তোমরা বাইরে গিয়ে কোথাও অ্যালকোহল উৎপাদন করছো, ঠিক আছে, তাহলে এবার বলো তোমার উদ্দেশ্য কি, এটাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, এই রিঅ্যাকশনটাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। দেখো ব্যালেন্স হয়েছে কিনা, কার্বন আছে 6টা, এখানে কয়টা, আর না হয় তোমার হিসাব মিলবে না, কার্বন আছে এখানে কয়টা, 2টা, তাহলে 2 2 4 5 6। ঠিক আছে, হাইড্রোজেন আছে কয়টা বলো তো, এখানে 12টা, তাহলে এখানে কয়টা, 3 5 6, এর মানে কত, 12টা। অক্সিজেন কয়টা হয়েছে, এখানে 2টা, এখানে 4টা, এর মানে হচ্ছে টোটাল কয়টা, 6টা। বুঝতে পারছো মনে হয়। তো এখানে মেইন উদ্দেশ্য কি বলতো, মূল উৎপাদ কি, কার্বন ডাইঅক্সাইড, বোকাইও তো বলবে না, ছোট বাচ্চা যে আছে ও তো বলবে না, এখানে মূল উৎপাদ হচ্ছে কি বলতো, ইথানল। কেমন, মূল উৎপাদ হচ্ছে ইথানল। তো আমাদের উদ্দেশ্য বা টার্গেট থাকবে হচ্ছে এটাকে উৎপাদন বাড়ানো। তো গুহ স্যার বলছেন কি, এই বিক্রিয়ায়ও ইথানল উৎপাদন করতে পারবো। উনি আরেকটা ওয়ে দেখাইছে, এই বিক্রিয়ায়ও, যেটা আমরা জৈব রসায়ন চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো তো, KOH, এই বিক্রিয়ায়ও কি হয়, বা NaOH যেটাই দাও না কেন, ঠিক আছে, পটাশিয়াম বা সোডিয়াম থাকলে ওরা হচ্ছে কি এক্স লাভার, এর মানে হ্যালোজেন লাভার, তাহলে ওরা হ্যালোজেনকে নিজের করে নেই। তাহলে এখানে কি আসে, CH3, এখানে 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, OH প্লাস ধরো KBr। তো দেখো দুইটা পদ্ধতি, এইভাবেও আমরা চাইলে, এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি, এইভাবেও চাইলে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি, এই পদ্ধতিতেও চাইলে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এখন ভেজালটা কই লাগছে, আমরা কোন পদ্ধতিতে করব, মানে বুঝছো, গুহ স্যার তোমাদের কাছে কোয়েশ্চেন দিয়েছে, এটা থেকেও আমরা কি করতে পারি, অ্যালকোহল প্রস্তুত করতে পারি, এখানেও আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। বিষয় বুঝতে পারছো, কোন পদ্ধতিতে আমরা অ্যালকোহল প্রস্তুত করব এটাই বের করতে হবে, এর মানে কোন পদ্ধতিটা বেটার। এখানে বলা হয় কোন পদ্ধতিটা গ্রিনার, গ্রিনার কোনটা হবে, যেখানে এটা হচ্ছে মূল উৎপাদ, এটা হচ্ছে বর্জ্য, এটা হচ্ছে মূল উৎপাদ, এটাকে আমরা কি বলি, বর্জ্য। এটুকু আমরা বুঝছি নাকি বুঝি নেই, বুঝছি, এটা মূল উৎপাদ, এটা হচ্ছে বর্জ্য, এটা হচ্ছে মূল উৎপাদ, এটা হচ্ছে বর্জ্য। তো আমরা কি করব বলতো, যত বেশি বর্জ্য কমানো যাবে তত কি হবে বলতো, প্রসেসটা বেটার হবে, তত প্রসেসটা বেটার হবে। তো একটু দেখো, 1 নম্বরে যদি আমরা বলি এর ভর আমাদের হিসাব করতে হবে, তাহলে 2 ইন্টু এটার ভর কত আসে, একটু দেখে নাও। কার্বন হচ্ছে কত, কার্বন হচ্ছে 2টা আছে, এর মানে 12 গুণ 2, প্লাস হাইড্রোজেন কয়টা আছে বলো তো, টোটাল 6টা, প্লাস অক্সিজেন হচ্ছে 1টা, এর মানে 2 ইন্টু 46। ঠিক আছে, বর্জ্যের ভর কত, কার্বন ডাইঅক্সাইডের ভর তো 44। ঠিক আছে, এবার বলতে পারো তাহলে এখানে মোট ভর কত, উৎপাদন মোট ভর হচ্ছে 2 ইন্টু 46 প্লাস 2 ইন্টু 44, ওই যে হাজারি স্যার বলেছে এটা আর কি, মোলার ভরকে মোল সংখ্যা দিয়ে গুণ করার কথা বলেছে। ঠিক আছে, তো আমরা তো এটা উৎপাদের মোট ভর বললে কাজটা হয়ে যাচ্ছে। তো 180, না হলে তুমি এদিকে হিসাব করে দেখো, উৎপাদের মোট ভর পেয়েছি 180, বিক্রিয়কের মোট ভর কত হবে 180, কার্বন কত 12 ইন্টু 6 প্লাস 1 গুণ 12 প্লাস 16 ইন্টু কত বলো তো 6, তাহলে এখানেও কত আছে বলো তো 180। ঠিক আছে, 180 আমরা যদি মোলার ভর হিসাব করি গ্রাম পার মোলে। তাহলে এবার দেখো তো, প্রথম পদ্ধতিতে পার্সেন্ট অ্যাটম ইকোনমি, এখান থেকে কিন্তু বুয়েট 18-19এও কোয়েশ্চেন আসছে, টপিক সহজ বাট এমন না যে কোয়েশ্চেন আসবে না। তো পার্সেন্ট অ্যাটম ইকোনমি হলে কি হবে বলো তো, তোমরা লিখবা কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড কি বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর ইন্টু কত বলো তো 100, ইন্টু কত 100। তো আমি আর এই লাইনটা লিখছি না, আমি এখানে কি করছি বলো তো 2 ইন্টু 46, আমার টার্গেট হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে বানানো, এত গ্রাম এটা দিলাম না, ডিভাইড হচ্ছে কত বলো তো 180 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কাটা যাবে, অ্যাটম ইকোনমি কোনো একক না, আমরা জাস্ট পার্সেন্টেজে বের করছি। তাহলে 2 ইন্টু 46 ডিভাইড কত হবে বলো তো 180।
তাহলে এটা কত ইন্টু 100, এর মানে 51.11%। কেমন? এটা হচ্ছে প্রথম পদ্ধতির অ্যাটম ইকোনমি। এবার দেখো দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে, ঠিক আছে, শুরুতে আমরা একটু দেখে নিই অ্যাটম ইকোনমি যেহেতু আসছে, আমরা এই প্রবলেমগুলো একটু দেখে নিই। তো এখানে দেখো তো এখানে কি আছে, ইথানল আমরা অলরেডি বের করেছি, এটা হচ্ছে 46, ঠিক আছে 46। কে বিআর কত হয়, পটাশিয়াম হচ্ছে 39.1 প্লাস বিআর কত, এই ব্রোমিনের কত, ব্রোমিন কি 36 হচ্ছে পারমাণবিক সংখ্যা। ব্রোমিনের ভর কত হয় 60 বা এরকম কিছু একটা হয়। ব্রোমিনের ভর কত একটু দেখে নিই, ঠিক আছে, ব্রোমিনের ভর কত, একটু দেখো তো, 80, ঠিক আছে 80, ঠিক আছে। ব্রোমিনের পর এগুলো সাধারণত দেয়া থাকে, এরপর হচ্ছে ব্রোমিন, আসলে মনে রেখে দিবা, ঠিক আছে। তাহলে 39.1 প্লাস হচ্ছে কত 80, এটা কত আসছে 119.1। তো এই দুইটা থেকে আমরা মোট বল করতে পারি। তাহলে এখানে কার্বন কত, 12 গুণ 2 প্লাস 5 প্লাস হচ্ছে কত 0, মানে কত এখানে আসছে 109, এখানে হচ্ছে KOH 39.1 প্লাস কত 16 প্লাস হচ্ছে কত 1, ঠিক আছে 56.1। বিষয়টা একটু বুঝো। তাহলে এটা হচ্ছে এত গ্রাম, এটা হচ্ছে এত গ্রাম, আর এটা কি এত গ্রাম, ঠিক আছে। আমরা যদি গ্রামে হিসাব করি তাহলে পার্সেন্ট অ্যাটম ইকোনমি কি হবে, এটা হচ্ছে 46, আর এখানে ডিভাইড কি হবে 46 প্লাস এটা, দুইটাই হচ্ছে সমান। দেখো এখানে দুইটা যোগ করাও যা, এখানে দুইটা যোগ করাও তা। দেখো 56.1 প্লাস 109 করলে কত দাঁড়ায় 165.1, এখানেও যদি করো 46 প্লাস 119.1 তাহলে কত দাঁড়াবে 165.1, ঠিক আছে, ইন্টু কত 100%, ঠিক আছে, ইন্টু কত 100%। 37 পয়েন্ট এত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ্ধতিটি যে আছে এখানে কি বেশি বলতো, অ্যাটম ইকোনমি বেশি, ঠিক আছে। প্রথম পদ্ধতি যেটা দেখতে পাচ্ছি এখানে কি বলতো, অ্যাটম ইকোনমি বেশি। তাহলে তুমি বলবা হচ্ছে যেহেতু এখানে অ্যাটম ইকোনমি বেশি, তাহলে প্রথম পদ্ধতি 1 নং পদ্ধতি বেটার তো বলবা না, বলবা কি গ্রিনার, এটা হচ্ছে আরো ভালো পরিবেশের জন্য, কারণ এখানে ওয়েস্টেজ কম হবে, ঠিক আছে, পরিবেশের জন্য ভালো। এটুকু হয়েছে মনে হয় সবার, ঠিক আছে। এটুকু একটু লিখে নাও, আমি টাইম দিচ্ছি, এটুকু একটু লিখে নাও। তো তোমাদের সবগুলো ক্লাসই হচ্ছে এই চ্যাপ্টারের ইউটিউবে চলে যাবে। চিন্তা করলাম ফার্স্ট শুরু করা হচ্ছে না, শুরু করব করে তোমাদের জন্য শুরু করা হচ্ছে না, সেজন্য চিন্তা করলাম একটা লাইভ নেওয়ার টার্গেট নিই, তাহলে মানে একটা কাজ শুরু হলে এরপর থেকে ভালোভাবে করা যাবে। মুহসিনা বলেছে এগুলো তো সব অর্গানিক কেমিস্ট্রি, এটা বুঝতে পারে নাই। শুনো আমি তোমাকে বলি, এই চ্যাপ্টারে তোমার বিক্রিয়া বোঝা লাগবে না, এই চ্যাপ্টারে, এখানে অনেকে ভুল পাবে, এই চ্যাপ্টারে কিন্তু তোমাকে বিক্রিয়া বোঝা লাগবে না, এই চ্যাপ্টারে বিক্রিয়া তোমাকে দেয়া থাকবে, মানে বুঝছো, এই চ্যাপ্টারে তোমার কাজ বিক্রিয়া বোঝা না, বুঝতে পারছো। এই চ্যাপ্টারে যেমন তোমাকে এটা ধরো কোয়েশ্চেন দেয়া আছে, কেমন, এটা ধরো কোয়েশ্চেন দেয়া আছে, একটু বুঝো। এই চ্যাপ্টারে তোমাকে সব দেয়া থাকবে, একদম এ টু জেড। আমি একটা বুয়েটের ম্যাথ করাচ্ছি, দেখবে সব দেয়া থাকবে, তোমার কাজ হচ্ছে শুধু হিসেব করা, মানে বুঝছো, তোমার কাজ হচ্ছে শুধু হিসেব করা। যেমন এটা ধরো এত গ্রাম, ঠিক আছে, আমি পাশে লিখে দিলাম, তাহলে এটা এত গ্রাম, এটা ধরো এত গ্রাম, এটা এত গ্রাম, এটা এত গ্রাম, এটা এত গ্রাম, ঠিক আছে। এখানে বিক্রিয়া নিয়ে তোমার এখানে কোনো চিন্তা নেই, এই চ্যাপ্টারে এই অংশে বিক্রিয়া নিয়ে কোনো চিন্তা নেই, বিষয় বুঝতে পারছো। তোমার কাজ হচ্ছে কি বলতো, জাস্ট সব দেয়া আছে, তুমি হিসাবটা করবা, কেমন, সব দেয়া আছে, তোমাকে হিসাবটা করতে হবে। যেমন দেখো এইখানে উৎপাদ ছিল, এটা ডিভাইড করে দিছে এটা, ঠিক আছে, এখানে উৎপাদ ছিল এটা, ডিভাইড কি বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর ইন্টু কত 100%, তাহলে পার্সেন্ট অ্যাটম ইকোনমি আমরা পেয়ে গেছি। অরূপ বলেছেন নিচেরটা যোগ দিলেন, যে এই যে দেখো এটা যোগ দিয়েছি কেন, এটা যোগ এটা, মানে বলছে
সংখ্যাটা কি বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর, এটা কত আসে, এই দুটো যোগ দিলে দেখো তো 165.1 আসে। এই দুটোও যোগ দিয়ে দেখো তো কত আসে, এই দুটোও যোগ দিয়ে দেখো তো কত আসে 165.1। এর মানে মূল উৎপাদের ভরকে তুমি ভাগ করবা কত দিয়ে, দুইটা যোগ দিয়ে আসে কত 165.1 দিয়ে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তোমাকে বলবো হচ্ছে দুইটা বিক্রিয়া দেয়া থাকবে, তোমাকে বলবে হচ্ছে কোন পদ্ধতিটি বেশি পরিবেশ বান্ধব, কোন পদ্ধতিটা বেশি পরিবেশ বান্ধব। তো পরিবেশ বান্ধব বলার জন্য একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাটম ইকোনমি, এটাই একমাত্র ক্রাইটেরিয়া না, আমি এর কারণটা দেখাবো, ঠিক আছে, এটাই একমাত্র ক্রাইটেরিয়া না, তবে একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে কি বলতো অ্যাটম ইকোনমি। তুমি অ্যাটম ইকোনমি হিসেব করে দেখাবা হচ্ছে যেটার পার্সেন্টেজ অ্যাটম ইকোনমিটা বেশি হয় ওটা হচ্ছে কি বেশি গ্রিনার। বা অনেক সময় কোয়েশ্চেনে বলে দেয় অ্যাটম ইকোনমির সাপেক্ষে আলোচনা করো কোন পদ্ধতিটা বেটার। তোমাকে এই পদ্ধতিতেও তুমি অ্যালকোহল উৎপাদন করতে পারছো, এই পদ্ধতিতেও করতে পারছো, তোমাকে বলছে কোন পদ্ধতিটা ভালো, প্রথমটা নাকি দ্বিতীয়টা, কোয়েশ্চেন হচ্ছে এটা, প্রথমটা ভালো নাকি দ্বিতীয়টা ভালো, এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো একটু দেখো তো প্রথমটার মধ্যে কি হচ্ছে, তোমার অ্যাটম ইকোনমি বের হয়েছে 51.11%, এখানে বের হয়েছে মাত্র 27%, অর্থাৎ তুমি ইনপুটে যদি 100% দাও আউটপুট পাচ্ছ কি বলতো 27%। বিষয় বুঝছো, এখানে ইনপুট যদি দাও 100% তুমি আউটপুট পাচ্ছ 51%। আমি ধরো তোমাদেরকে পড়ালাম, অনেক কিছু পড়াই ফেললাম, আমি ধরো দিলাম ইনপুট, তোমার আউটপুটে যদি আসে হচ্ছে 27% বা 28%, তাহলে বলবো হচ্ছে এফিসিয়েন্সি কম, এর মানে কাজটা কম হয়েছে, বিষয় বুঝতে পারছো, আউটপুট কম। আবার কিছু স্টুডেন্টরা ধরো যা পড়ালাম ও ধরো কি করে ফেলতেছে 80% আউটপুট দিয়ে দিচ্ছে, এর মানে ইনপুটের তুলনায় সাপেক্ষে এটা কি হচ্ছে বলতো আউটপুটও ভালো, বিষয় বুঝছো। আর কাউকে ধরো যা পড়ালাম ও যদি সবই আউটপুট দিতে পারে তাহলে কি হবে 100%, এর মানে যা বিক্রিয়ক দিলাম পুরোটাই যদি মূল উৎপাদে পরিণত হয় তখন অ্যাটম ইকোনমি হবে কি বলতো 100%, ঠিক আছে। অ্যাটম ইকোনমি এই এর পূর্ণরূপ হচ্ছে অ্যাটম ইকোনমি। কেমন, অ্যাটম ইকোনমিটা আমরা সাধারণত কিসে বের করি, পার্সেন্টেজে বের করি, এটা কত পার্সেন্টের বেশি হলে ভালো, 70%-এর বেশি হলে খুব ভালো প্রসেসটা, তখন এখন আমাদের টার্গেট থাকে হচ্ছে এত পার্সেন্টের বেশি হওয়া। আমি আরেকটা প্রবলেম তোমাদের করাই তাহলে তোমরা জিনিসটা আরো ভালো বুঝবা, ঠিক আছে, আগে আরেকটা প্রবলেম করাই তাহলে তোমরা বিষয়টা আরো ভালো বুঝবা, ঠিক আছে, আরেকটা প্রবলেম করাই। ধরো কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, কোয়েশ্চেনটা হচ্ছে এটা বুয়েট 18-19 আসছে, তোমরা সবাই একটু ফার্স্টে 30 থেকে 40 সেকেন্ড টাইম নিয়ে কোয়েশ্চেনটা লিখো। কোয়েশ্চেনটা কি বলছে আমি একবার পড়ে দিই। টাইটানিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। টাইটানিয়াম একটা ধাতু, কেমন, এটা হচ্ছে কি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। টাইটানিয়াম অক্সাইড থেকে যেমন দেখো ম্যাগনেসিয়ামের সাহায্যে টাইটানিয়াম নিষ্কাশন করছে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এরপর আকরিকের তড়িৎ বিশ্লেষণ দ্বারা এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। বুয়েট 18-19 জিজ্ঞেস করেছে কি কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা, বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা ব্যবহার করে, এর মানে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণু, এর মানে হচ্ছে সহজ কথা হচ্ছে কি সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, মানে বলছে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতি, এর মানে বলছে বিক্রিয়কটা সবটাই যাতে কিসে থাকে কাঙ্ক্ষিত উৎপাদে থাকে, এরকম চেষ্টা করা সর্বোচ্চ যতটুকু পারা যায়। উপরের কোন পদ্ধতি গ্রিনার তা নির্ণয় করো, গ্রিনার মানে হচ্ছে কোনটা ভালো, দেখো এখানে সব বলে দেয়া আছে, এই ম্যাথে সবকিছুই বলে দিয়েছে, টাইটানিয়ামের বর এর মানে এখানে বিক্রিয়া সব বলে দেয়া আছে, এগুলো তোমার করা লাগবে না, তোমার হচ্ছে শুধুমাত্র হিসেব করা লাগবে। তুমি আগে কোয়েশ্চেনটা একটু লিখো, ঠিক আছে, আমি একটু টাইম দিচ্ছি, আগে কোয়েশ্চেনটা একটু লিখে নাও। অনেকে ভয় পাই কি কঠিন বিক্রিয়া, তোমাকে বিক্রিয়া সব দেয়া থাকবে, যে কঠিন বিক্রিয়া উল্টাপাল্টা থাকুক এটা তোমাকে দেয়া থাকবে, তোমার বিক্রিয়া নিয়ে চিন্তা না, তোমার কাজ হচ্ছে সুন্দরভাবে হিসাবটা করা, ঠিক আছে, তোমার কাজ হচ্ছে সুন্দরভাবে হিসাব করা। তো আশা করি কোয়েশ্চেনটা লিখছো, তাহলে তোমার কাজ কি বলো তো, কাজ হচ্ছে 1 এবং 2 নম্বর পদ্ধতির জন্য অ্যাটম ইকোনমি বের করবা। তাহলে পার্সেন্ট অ্যাটম ইকোনমি মানে হচ্ছে কি, পার্সেন্ট কেন বলছি, কারণ এটা হচ্ছে কি আমরা শতকরাতে প্রকাশ করছি তাই, ঠিক আছে, শতকরাতে প্রকাশ করছি তাই। তাহলে একটু দেখো তো প্রথম পদ্ধতিতে টাইটানিয়াম পাচ্ছি আমরা কত, এইটু 47.88 গ্রাম, আর এখানে আরেকটা
প্রোডাক্ট যেটা আছে, যেটাকে আমরা বর্জ্য বলছি, কারণ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিতের বাইরে যেটা আছে ওটাই হচ্ছে আমার বর্জ্য। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কত হবে বলো তো? 2 ইন্টু 24.3 প্লাস 16। বুঝছো এই হিসাবটা? এই হিসাবটা বুঝতে পারছো? 80.6। ঠিক আছে, একটু কমেন্টে জানাবা এই হিসাবটা বুঝছো কিনা। তো এবার দেখো, বোকা হলে আমি আবার এদের ভর হিসাব করব। একদম যদি বোকা হয় তাহলে আমি আবার এদের ভর হিসাব করব। কেন? কারণ এদের বিক্রিয়কের মোট ভর যা, উৎপাদের মোট ভরও কি হবে তা। এর মানে আমি এটা যোগ করে দিলে আমি কি পেয়ে যাব বলো তো? উৎপাদের মোট ভর পেয়ে যাব। উৎপাদের মোট ভর কত হয় দেখো তো? 47.88 প্লাস 80.6, তাহলে কত হয়? 128.48 গ্রাম। ঠিক আছে, 128.48 গ্রাম। মানে বুঝতে পারছো? আমি গ্রামে লিখছি, চাইলে অনুপাতে কেজিতে লিখলেও কোনো সমস্যা ছিল না, কারণ এগুলো তো সব সমান অনুপাতে পরিবর্তন হচ্ছে। বিষয়বস্তু আমি মোলার ভর থেকে আমি লিখছি প্রতি মোলের ভর ধরে, তাহলে এটা 2 মোল আছে সেই জন্য এত হয়েছে। তাহলে এবার দেখো তো, এখানে প্রথমটাই পার্সেন্ট অ্যাটম ইকোনমি কি হবে? পার্সেন্ট অ্যাটম ইকোনমি সমান কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তুমি বোর্ড পরীক্ষায় লিখবা, অ্যাডমিশনে আর কাঙ্ক্ষিত উৎপাদের ভর লিখার দরকার নেই। কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড হচ্ছে কি উৎপাদের মোট ভর। ঠিক আছে, মানে মোট উৎপাদের ভর, মোট উৎপাদের যত উৎপাদ আছে সবগুলো, বা মোট বিক্রিয়কের ভর। এই বুঝতে পারছো না? আমি একটু দ্রুত বলছিলাম। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদকে টাইটানিয়াম, এখানে কাঙ্ক্ষিত উৎপাদকে টাইটানিয়াম, তাহলে টাইটানিয়ামের মোট ভর কত এখানে? 47.88। কেমন? আর হচ্ছে উৎপাদের মোট ভর কত? এর মানে একটা কাঙ্ক্ষিত উৎপাদ আর একটা বর্জ্য, এটা নিয়ে উৎপাদ বলছি আমরা পুরোটা। ঠিক আছে, তাহলে 128.48 ইন্টু কত? 100। অ্যাটম ইকোনমি বললেই তুমি কিসে বের করবা? পার্সেন্টেজ, শতকরাতে বের করবা। এটা করা হয় সব সময়। ঠিক আছে, এটাই হচ্ছে প্র্যাকটিস। অ্যাটম ইকোনমি বললেই তুমি কিসে বের করো? শতকরাতে। তো এখন দেখো তো, আকরিকের তড়িৎ বিশ্লেষণ এই পদ্ধতিতে করা হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ মানে অ্যানোড ক্যাথোড দিয়ে দুইটাকে দুই দিকে টান দেয়া। ঠিক আছে, তড়িৎ রসায়ন চ্যাপ্টারে কনসেপ্টটা আছে, তোমরা এসএসসিতেও পড়েছো। তাহলে এবার দেখো তো, এখানে টাইটানিয়াম হচ্ছে কত? 47.88। তোমাকে দেখতে হবে বিক্রিয়াটা ব্যালেন্স আছে কিনা। টাইটানিয়াম একটা, টাইটানিয়াম অক্সিজেন দুইটা, অক্সিজেন দুইটা, টাইটানিয়াম একটা, টাইটানিয়াম একটা, অক্সিজেন দুইটা, এই যে দুইটা অক্সিজেন হয়ে গেছে। ম্যাগনেসিয়াম দুইটা, দুইটা মানে ব্যালেন্স করা আছে। এটা সবসময় দেখবা, সাধারণত ব্যালেন্স রিয়েকশন দেয়া থাকে। যদি কোনো কারণে স্যাররা একটু দুষ্টামি করে না দেয়, তোমাকে কিন্তু এটা ব্যালেন্স করে নিতে হবে, এছাড়া করলে ভুল হয়ে যাবে। এখানে করে দেয়া আছে, মানে বুঝছো? রিয়েকশন সাধারণত ব্যালেন্স করে দেয়, সব কিছু রেডি করে দেয়। এরপরও কোনো স্যার একটু দেখলো যে একটু দুষ্টমি করে তোমাদের একটু বাজিয়ে দেখলো, বিষয় বুঝতে পারছো তুমি কতটুকু মনোযোগী, তাহলে ব্যালেন্স করা না থাকলে তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। তো এটা কত আসে দেখো তো? অ্যাটম ইকোনমি সমান কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড বিক্রিয়কের মোট বিক্রিয়কের ভর বা মোট উৎপাদের ভর। তাহলে 47.88, আর এটা হচ্ছে কত? 32 গ্রাম। তাহলে এখানে মোট ভর কত দাঁড়ায়? এখানে মোট ভর কত দাঁড়ায়? এই দুটাকে যোগ করে দিলে যা হয় তা হবে আর কি। ঠিক আছে, তাহলে 47.88 গ্রাম। ঠিক আছে, 88 গ্রাম ডিভাইড কি হয়? 47.88 প্লাস 32। বুঝছো এটা কেন এটা লিখছি? 79.88 কেন লিখেছি এটা বুঝতে পারছো? কারণ এই দুইটাকে যোগ করে লিখলাম। তো তোমাদেরকে আমি একটু বলে রাখি, এটা কোনো কম্প্যাক্ট ক্লাস বা হচ্ছে ধরো এটা এফআরবির কোনো ক্লাস না। এর কারণ হচ্ছে ফুল সিলেবাসে এই চ্যাপ্টারটা আসলে খুব কম সময়ে পড়তে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে। ঠিক আছে, একদম দ্রুত পড়তে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে। আমি এই চ্যাপ্টার যখন পড়াবো তখন হচ্ছে আসলে এখানে কোনো কিছু বাদ দিব না, এবং একবার যদি তুমি ঠিকমতো পরিশ্রম করো, সত্যি কথা হচ্ছে ক্লাসগুলো আমার সাথে করো, তুই দেখবা হচ্ছে তোমার আলটিমেট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিছু করা লাগছে না অতিরিক্ত। বিষয়বস্তু বোর্ড পরীক্ষা তো হয়ে যাবে, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষা। ইভেন তুমি দেখবো হচ্ছে ভার্সিটি পরীক্ষা অ্যাডমিশনের জন্য এক্সট্রা কোনো ক্লাস ওই সময় গিয়ে করা লাগছে না। এরপর তুমি যারা যারা মেডিকেল টার্গেট আছে ওরাও দেখবো হচ্ছে এখানে যা যা ইম্পর্টেন্ট লাইন আছে, যা যা এক্সট্রা ইনফো আছে সবগুলো আমি পড়াই দিব। সুতরাং অ্যাডমিশনে গিয়ে কারোরই কোনো পরিশ্রম করা লাগছে না, শুধুমাত্র হচ্ছে তখন মডেল টেস্ট দিবা আর বিগত বছর কি কোয়েশ্চেন আসছে এটা পড়বা, এটা রিভাইজ দিয়ে। ঠিক আছে, তাহলে এটা আসছে কত? 59.93%। তাহলে বলছে কোন পদ্ধতিটি গ্রিনার? গ্রিনার হচ্ছে 2 নং পদ্ধতি। সুতরাং 2 নং পদ্ধতি
গ্রিনার। কিসের সাপেক্ষে? আমরা অ্যাটম ইকোনমি নিয়ে শুধু বলেছি, আর কোনো কিছুর সাপেক্ষে বলিনি। এরপর আমরা দেখব আরো কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট। ওকে, 2 নাম্বার গ্রিনার, গুড। 2 নম্বর পদ্ধতিটা গ্রিনার। ঠিক আছে, এরকম আরেকটা ম্যাথ আমরা একটু দেখে নিতে পারি, সবগুলোই হচ্ছে সেম। ঠিক আছে, সবগুলোই হচ্ছে সেম। এই প্রবলেমটা আসছে বুয়েট 22-23-এ, একটু দেখো। এই প্রবলেমটা আসছে বুয়েট 22-23। আগেরটা হয়েছে তো সবার? ঠিক আছে, আগেরটা হয়েছে তো। একটা, দুইটা, তিনটা বিক্রিয়া দেয়া আছে। ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রির ক্রম অনুসারে সাজাও। গ্রিন কেমিস্ট্রির ক্রম অনুসারে সাজাও বলতে আসলে গ্রিন কেমিস্ট্রি বলতে শুধু যে পার্সেন্টিক অ্যাটম ইকোনমি আছে তা না, কিন্তু এরকম কোয়েশ্চেন আসলে তোকে শুধুমাত্র পার্সেন্ট অ্যাটম ইকোনমিটাই চিন্তা করে আসলে বসাতে হবে। তো এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়া আমরা যে যৌগ পাচ্ছি এটার নাম হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রেট। তোমার চেনা লাগবে না, তোমার এই চ্যাপ্টারে এই অংশে বিক্রিয়া চেনার কোনো কাজ নাই। কেমন? তোমার কাজ হচ্ছে কি বলতো, হিসাব নিকাশে। তাহলে 1 নাম্বার বিক্রিয়া তুমি পাচ্ছ এটা, এখানে মূল উৎপাদ হচ্ছে এটা, আমি মার্ক করে দিচ্ছি। কেমন? এটা হচ্ছে মূল উৎপাদ। এখানে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে কি মূল উৎপাদ। এরপর এখানে ক্রোমিয়াম পাওয়া হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য। ক্রোমিয়াম অক্সাইড থেকে তুমি কি পাচ্ছ বলো তো? ক্রোমিয়াম পাওয়াটাই হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য। তোমরা একটু এমসিকিউতে যদি দিয়ে দেয় আমাকে বলো, এটা দিয়েছে রিটেনে, এমসিকিউতে দিলে এখানে অ্যান্সার কোনটা হতো, সবচেয়ে বেস্ট কোনটা? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় দ্বিতীয়টা, কারণ বিক্রিয়ক যা ছিল সম্পূর্ণরূপে একটা উৎপাদে পরিণত হয়েছে। এটা হিসাব নিকাশ করবে বোকারা। এটার অ্যাটম ইকোনমি কত? 100%। বুঝছো না বুঝো নাই? দেখো এখানে তো পুরাটাই একটা উৎপাদে, এটার জন্য তো আসলে লিখারও দরকার হচ্ছে না। এটার অ্যাটম ইকোনমি কত হচ্ছে? 100%। কারণ সমস্ত বিক্রিয়া, তুমি শুধু এইটুক লিখতে পারো, কারণ সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। এটার অ্যাটম ইকোনমি হচ্ছে 100%। দেখো কি সুন্দর একটা কোয়েশ্চেন। এবার দেখো এটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমি কত? 1 নাম্বারের ক্ষেত্রে আমরা একটু হিসাব করি, এর ভর কত দাঁড়ায়। তাহলে C4 দেয়া আছে, এর মানে 12 গুণ 4 প্লাস 1 গুণ 2 প্লাস 16 গুণ 3, একটু কত বলো তো? 2। তাহলে এটার টোটাল আসে হচ্ছে কত? 196 গ্রাম। এখানে হচ্ছে 8 × 18, তাহলে কত আসে? 144 গ্রাম। তাহলে এখানে মোট ভর কত? মানে বুঝতে পারছো উৎপাদের মোট ভর কত? এটা যোগ এটা, বা মোট উৎপাদের ভর। তাহলে জিনিসটা আরেকটু, মোট উৎপাদ বা মোট বিক্রিয়কের ভর। সাধারণত ব্যালেন্স করা দেয়া থাকে, সেজন্য ওইভাবে আর চিন্তা করতে হচ্ছে না। এই যে দেখো কার্বন কয়টা? 4 গুণ 2 এর মানে 8টা। এখানে কয়টা আছে? 8টা। হাইড্রোজেন কয়টা আছে? 20টা। এখানে দেখি কয়টা? 4টা। এখানে কয়টা? 16টা। 20টা। অক্সিজেন কয়টা আছে? 8টা। এখানে কয়টা আছে বলো তো? 6টা। সাধারণত ব্যালেন্স করে দেয়া থাকে। বিষয়বস্তু আছে 8টা, এখানে কয়টা? 6টা, এর মানে হচ্ছে 14টা। এই যে দেখো 14টা। তাহলে মোট উৎপাদ বা বিক্রিয়কের ভর কত হয় বলো তো? উৎপাদ বা বিক্রিয়কের ভর কত হয়? 196 প্লাস 144। ঠিক আছে, 196 প্লাস 144। ঠিক আছে, এবার একটু দেখো এখানের মধ্যে তোমার কি দাঁড়ায়? 2 × ক্রোমিয়াম। ক্রোমিয়াম মনে রাখবা 52। ঠিক আছে, আমি তোমাদের কোনগুলা লাগবে এগুলো বলে দিব, একটা লিস্ট দিয়ে দিব ছোট ওই কয়েকটা মনে রাখলে তোমার আসলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, সাধারণত এগুলাই লাগে। 2 × ক্রোমিয়াম কত হয় বলো তো? 104 গ্রাম। এখানে কত? 3 × 44, 132 গ্রাম ধরো লিখলাম। তাহলে মোট ভর কত দাঁড়ায়? মোট উৎপাদের ভর। ঠিক আছে, মোট উৎপাদের ভর কত? আমরা এই দুইটা যোগ করে দিলেই হতো। এখন শুধু শুধু একটা লাইন তোমাদের জন্য আলাদা লিখছি, জাস্ট কেউ না বুঝলে ওইটা দেখে যাতে বুঝতে পারো। 236 গ্রাম। ঠিক আছে, 236 গ্রাম। তাহলে একের ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাটম ইকোনমি, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড হচ্ছে মোট উৎপাদের ভর। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে কত? 196 গ্রাম। ওই যে সংকেত ভর মানে মোলার ভর ইন্টু মোল সংখ্যা, তাহলে 2 গুণ এটার মোলার ভর করে দিয়েছিলাম। তাহলে ডিভাইড কত দাঁড়ায় বলো তো? 34 × 100%। কেমন? ইন্টু 100%। তো এই টপিকে হচ্ছে ছোট কিছু ম্যাথ আছে, এই যে এইগুলাই
আর হচ্ছে আমাদের থিওরিটা হচ্ছে এখানে মেইন 57.64%। এবার 3 নং পদ্ধতি, 2 নম্বরের ক্ষেত্রে 100%, এটা করার দরকার নেই, তুমি শুধু লিখে দিবে হচ্ছে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এখানে কত হবে 104 ডিভাইড এই হয়েছে এইটুক। তাহলে এবার দেখো তো এখানে বেস্ট কোনটা, 2, এরপর কি 1, এরপর কি 3। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এটা আমাকে জানাও এইটুক হয়েছে কিনা। তোমাদের প্রতি রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু 8টায় ক্লাস হবে। ঠিক আছে, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 8টায় তোমরা ক্লাস পেয়ে যাবা। একদম সহজ, মানে বুঝছো এগুলো হচ্ছে ছোটদের পড়া, হয়তো একটু থিওরি আছে এই জন্য মনে হবে যে অনেক পড়া অনেক পড়া, না এগুলো হচ্ছে একদম ছোটদের পড়া। এখানে কিন্তু এই চ্যাপ্টারে কিছুই বুঝে যায় না, এই চ্যাপ্টারে আরো অনেক কিছুই আছে, এটা হচ্ছে জাস্ট শুরু করা। এবং তবে টপিকটা ইম্পর্টেন্ট, কারণ আসলে গ্রিন কেমিস্ট্রি বা পরে সেকেন্ড ইয়ার পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারগুলো আসলে ইম্পর্টেন্ট, বাট পরিবেশ নিয়ে যত কথা বলছে ওইগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো ধীরে ধীরে আসলে তোমাদের মাথায় দেওয়া দরকার। ঠিক আছে, তো এখানে বলেছে পদ্ধতির কথা। তো আমাদের ম্যাথ হচ্ছে এগুলাই। এবার আমি একটু বইয়ের মধ্যে যাব, কেমন, এবার আমি মেইন বইয়ে যাব, কারণ আমাদের বেশ কিছু এমসিকিউ আয়ত্তে আনা লাগবে। ঠিক আছে, আমি 5 মিনিট একটু থিওরির বিষয়গুলো একটু বলবো। এখানে বিক্রিয়াগুলো দেখে প্রথম কথা হচ্ছে ভয় পাবে না। দেখো, শিল্পক্ষেত্রে ব্যবহৃত কোনো পদ্ধতির বিক্রিয়া শতকরা অ্যাটম ইকোনমি পার্সেন্ট ওই পদ্ধতির সফলতার মাত্রা জানা যায়, এই কথাটা বলছে। এরপর বলেছে 12টা নীতি, 12টা নীতি নিয়ে কথা বলছে। প্রথমটা বলেছে বর্জ্য পদার্থ হ্রাস করা, এগুলো ঘুরে ফিরে কাছাকাছি দেখো, বর্জ্য পদার্থ রোধকরণ, বর্জ্য কমানো। বর্জ্য কমানো মানে অ্যাটম ইকোনমি কি করা, ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, ম্যাক্সিমাইজ করা, এটাকে বলা হয় কি বলতো, গুহ স্যার বলেছে পারমাণবিক মিতব্যয়িতা। ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, এর মানে এমন পদ্ধতি ব্যবহার করতে হবে যেটার মধ্যে বলছে তোমার হ্যাজার্ড কম, এর মানে ঝুঁকি কম। ঠিক আছে, ইউজ লেস হ্যাজার্ডাস প্রসেস। ঠিক আছে, তো এর মধ্যে কি আছে, নন টক্সিক বিকারক। আমার বিকারক এর মানে শুধুমাত্র অ্যাটম ইকোনমি মানেই গ্রিন কেমিস্ট্রি না, আমার বিকারক, বিকারক মানে হচ্ছে যে আক্রমণ করে বিক্রিয়া ঘটায়। বিকারক মানে হচ্ছে ইংলিশ ভার্সন যদি কেউ থাকো এটাকে বলা হয় রিএজেন্ট। ঠিক আছে, ইংলিশ ভার্সন ক্লাসগুলো করতে পারবা। রিএজেন্ট, রিএজেন্ট মানে হচ্ছে যে আক্রমণ করে, যে মূল মূল যে যোগটা দিয়েছো এটা হচ্ছে সাবস্ট্রেট, এর মানে যার থেকে আমি মূল উৎপাদটা পাবো। বিকারক করে কি বলতো, ওরে গিয়ে আক্রমণ করে। তো এই বিকারকটা নন টক্সিক হতে হবে। বর্জ্যটাও কি হতে হবে বলতো, নন টক্সিক বর্জ্য সংশ্লেষণ পদ্ধতির ব্যবহার। এর দ্বারা শিল্পক্ষেত্রে কর্মজীবীদের নিরাপত্তা বিধান ও পরিবেশ দূষণ হ্রাস পাবে। যেমন এখানে করা হচ্ছে যে যৌগটা উৎপাদন, এটাকে বলা হয় অ্যালাইল অ্যালকোহল। অ্যালাইল অ্যালকোহল একবার কোনো একটা জায়গায় পরীক্ষায় এমসিকিউতে দিছে, অ্যালাইল অ্যালকোহলের সংকেত কি। ঠিক আছে, এই সংকেতটা সেই জন্য মনে রাখবে। এটার নাম হচ্ছে কি বলতো, অ্যালাইল অ্যালকোহল। এটা জৈব রসায়ন থেকে যদিও কোয়েশ্চেন দিয়েছে, এখানে নামটা আছে সেজন্য আমি বলে রাখলাম। তো অ্যালাইল অ্যালকোহল দুইভাবে করা যায়। দেখো, প্রোপিনের ক্লোরিন সাথে ক্লোরিনের বিক্রিয়া। ঠিক আছে, এরপর এর সাথে দিচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। সোডিয়াম হচ্ছে ক্লোরিন লাভার, তাহলে ও ক্লোরিনকে টেনে বের করে নিয়ে আসলো, আর ওর ওয়েস্ট চলে গেছে এই জায়গায়। বিষয় বুঝতে পারছো? তো সোডিয়াম হচ্ছে ছোটবেলা থেকে ক্লোরিন লাভার, ও ক্লোরিনকে পেয়ে টেনে বের করে নিয়ে আসছে, আর ওয়েস্ট চলে গেছে এই জায়গায়। তোমার এখানে বিক্রিয়া বোঝাও, মেন উদ্দেশ্য না। প্রোপিনের ক্লোরিনেশন করে অ্যালাইল ক্লোরাইড এবং উৎপন্ন ক্ষারীয় আদ্র বিশ্লেষণে অ্যালাইল অ্যালকোহল উৎপাদন করা যায়, মানে এই যৌগটা এটা একটু উৎপাদন করা যায়। এবার দেখো, এটা না করে এখানে করছে কি, একটা উল্টাপাল্টা যৌগ পাওয়া গেছে। এই উল্টাপাল্টা যৌগটা হচ্ছে একটা স্টার। ঠিক আছে, এই উল্টাপাল্টা যৌগ যেটা পাওয়া গেছে এটা হচ্ছে স্টার। স্টারকে যদি, এটা হচ্ছে কি স্টার, স্টার হচ্ছে অ্যাসিডের বাচ্চা। ঠিক আছে, ওরে যদি পানি খাওয়াও, ওর বাপ মা বের হয়ে আসে। ওর বাপ মা হচ্ছে দেখো তো অ্যাসিড আর অ্যালকোহল। ঠিক আছে, ওরা যদি পানি খাওয়াও অ্যাসিড আর অ্যালকোহল, তোমার এখানে বিক্রিয়া নিয়ে কোনো কাজ নাই, এই বিক্রিয়া সব তোমাকে দেয়া থাকবে। এখন বলছে এই দুইটার মধ্যে কোনটা ভালো, এই দুইটার মধ্যে বলছে ভালো খারাপের মধ্যে এটা হচ্ছে সরাসরি ভালো। কেন? কারণ এখানে আছে কি বলতো, দূষক ক্লোরিন।
বলছে কি দেখো, তোকে এই দুইটা পদ্ধতি দিয়ে বলবে এমসিকিউতে কোনটা ভালো, তাহলে হচ্ছে নিচেরটা ভালো। কেন? কারণ সেকেন্ড পদ্ধতিতে উল্টোপাল্টা যৌগ আসলেও কি হবে, বলছে এই পদ্ধতির উদ্দেশ্য হলো পরিবেশ দূষক ক্লোরিনকে বর্জন করা, ক্লোরিনকে রাখবেই না, এর মানে বিকারক নন টক্সিক হতে হবে, ক্লোরিনকে রাখবেই না। এই ক্ষেত্রে প্রথমে প্রোপিন ইথানোয়িক অ্যাসিড ও অক্সিজেনের বিক্রিয়ায় অ্যালাইল ইথানোয়েট তৈরি করা হয়, পরে এর সাথে আদ্র বিশ্লেষণে অ্যালাইল অ্যালকোহল এবং ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। মানে বুঝছো এখানে ভেজাল করেছে কে? ক্লোরিন। ক্লোরিন হচ্ছে টক্সিক। আরেকজনের নাম মনে রাখবা, টক্সিক উপাদানগুলো আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও দেয়া আছে। তো টক্সিক উপাদান আরেকজনের নাম মনে রাখবা, এটা হচ্ছে বেনজিন। তো এগুলো হচ্ছে অ্যালাইল অ্যালকোহল ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। বলছেন দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে ঝুঁকি কম, সেজন্য দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করেছে, যেটাতে ক্লোরিন ইনভলভ না। এরপর বলছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। এখানে অনেকে ভুল করে ফেলে, অনেকে ভাবে হচ্ছে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা, বা অপশানে দেয়া থাকবে হচ্ছে সস্তা কেমিক্যাল পরিকল্পনা। না, সস্তাও হতে হবে এরকমও না, প্রাকৃতিকও হতে হবে এরকম না, এটা হচ্ছে নিরাপদ। নিরাপদ মানে হচ্ছে সেফ, মানে ওই কেমিক্যালটা সেফ, এমন না যে এটা প্রাকৃতিক কেমিক্যাল হতে হবে, বিষয়বস্তু পরিবেশ থেকে নিতে হবে এরকম কিছু না, ঠিক আছে? বাট নিরাপদ সেফ হতে হবে। সস্তা কেমিক্যাল হতে হবে এরকম কোনো কন্ডিশনে এমসিকিউতে দিয়ে দেয়। তাহলে দেখো তো, কেমিক্যাল প্রোডাক্ট উৎপাদন পরিকল্পনায় বিকারক ন্যূনতম টক্সিক বা নির্দোষ হবে, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, এগুলো জাস্ট একবার পড়বা। নিরাপদ দ্রাবক ব্যবহার, অনেকে ভাবে হচ্ছে প্রাকৃতিক দ্রাবক ব্যবহার, ঠিক আছে, বা সস্তা দ্রাবক ব্যবহার, অপশানে এগুলো দিয়ে দেয় না। সেফ আর সলভেন্টস, ঠিক আছে, এর মানে হচ্ছে দ্রাবক ও সহায়ক পদার্থ নিরাপদ এবং কি হতে হবে, যত কম দেয়া যায়। বেশি দিয়ে হচ্ছে এগুলো আলটিমেট দূষণ বাড়াবে, বর্জ্য তৈরি করার সম্ভাবনা বেশি, যত কম দেয়া যায়। কেমন? এরপর বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, ডিজাইন ফর এনার্জি এফিসিয়েন্সি। এর মানে এমন প্রসেস নিতে হবে যেখানে তোমার সব শক্তি, তাপ বলো বিদ্যুৎ বলো, এগুলো লাগছে হচ্ছে কি কম, কক্ষ তাপমাত্রায় বা যদি কক্ষ তাপমাত্রায় বা ন্যূনতম শক্তি ব্যয়ী উৎপাদন প্রক্রিয়া করা যায় তখন এটা হচ্ছে ভালো। বলছে এটা অনুসরণ করতে অপচয় রোধ হবে এবং শিল্পে উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে, ঠিক আছে, বিদ্যুৎ। আর এর মানে প্রসেসটা যখন ডিজাইন করছে তখনই এরকম পদ্ধতি নেয়া। তাহলে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, যেমন সিইউতে এই অপশানে ছিল আর কি, নবায়নযোগ্য যদি সম্ভব হয় নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে, সম্ভাব্য নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য মানে রিনিউয়েবল, যেটা হচ্ছে তুমি একবার ইউজ করলা, এটা হচ্ছে প্রকৃতিতে আবার উৎপন্ন হবে, ঠিক আছে, আবার উৎপন্ন হবে। যেমন রিনিউয়েবল এনার্জির মধ্যে আমরা তোমার কি বলি, তাপবিদ্যুতের কথা বলি, পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে তাপবিদ্যুতের কথা বলি, পানিকে কাজে লাগে, কিন্তু এটার প্রবলেম হচ্ছে জায়গা অনেক বেশি লাগে। তো যাই হোক, মানে রিনিউয়েবল মানে হচ্ছে যেটা আবার রিনিউ হবে। তো এগুলো হচ্ছে আমাদের রিডিং পড়তে হবে। উদ্ভিজ্জ কাঁচামাল ব্যবহার পদ্ধতি প্রয়োজন। ন্যূনতম উপজাতক, উপজাতক মানে হচ্ছে মেইন যেটা জাতক, মেইন যেটা প্রোডাক্ট, ওইটার পাশাপাশি যেটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে উপজাতক, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করতে হবে, ন্যূনতম বিক্রিয়ায় ন্যূনতম ধাপ থাকবে ও উপজাতক থাকবে, ধাপ যত কমবে তত বলছে হচ্ছে এমনভাবে ডিজাইন করতে ওয়াস্টেজটা কমাতে বা উপজাতক কমাতে। এবার একটু দেখো প্রভাবন প্রয়োগ, মানে প্রভাবক প্রয়োগ, প্রভাবন হচ্ছে প্রসেসটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবক প্রয়োগ। ক্যাটালিস্ট, এখানে ক্যাটালিস্টই লিখেছে বাট এখানে প্রভাবন দিয়ে দিয়েছে আর কি, আমরা পড়বো প্রভাবক কি প্রভাবন কি। প্রভাবক যদি সম্ভব হয়, যদি প্রভাবক ব্যবহার করে আমরা উন্নত পদ্ধতি ব্যবহার করতে পারি, আনতে পারি ওইটা করতে, উৎপাদের পরিমাণ যদি বাড়ানো যায় এটা করতে। প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, ব্যাকটেরিয়া নাশপ্রবণ, এর মানে হচ্ছে বায়োডিগ্রেডেবল, শিল্পজাত, অর্থাৎ যেগুলো উৎপন্ন হবে এগুলোকে বলেছে, এগুলো হচ্ছে জাস্ট একটু রিডিং পড়াই দেয়া যাতে তোমাদের কানে শব্দগুলো যায়। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, উৎপাদের ক্ষেত্রে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, বায়ুমণ্ডলে যাতে ছড়িয়ে না পড়ে এই জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা মনিটরিং করতে হবে। যেমন আমরা পরিবেশ রসায়নে পড়বো এফজিডি প্ল্যান্টের কথা, ঠিক আছে, এফজিডি প্ল্যান্টের কথা, সালফারটা পরিবেশে যেতেই দিবে না, দূষণ যাতে না হয়, আগেই কি করে ফেলবে বলতো, নিয়ন্ত্রণ করবে। দুর্ঘটনা প্রতিরোধ ও পদ্ধতি, অগ্নিসংগঠন, বিস্ফোরণ ও অন্য দুর্ঘটনা রোধের জন্য যথাযথ ব্যবস্থা শিল্পক্ষেত্রে থাকতে হবে, ঠিক আছে, শিল্পক্ষেত্রে থাকতে হবে। তো এবার দেখো এখানের মধ্যে একটা এমসিকিউ বলেছে, এটা একটু আমরা দেখি। গ্রিন বা সবুজ রসায়নের মূলে রয়েছে, হাজারি স্যারের বাক্সের এমসিকিউগুলো আমরা পড়বো। ক্ষতিকর বর্জ্য উৎপাদন রোধ, কথা ঠিক আছে, বর্জ্য উৎপাদন এমনি রোধ করতে হবে আর ক্ষতিকর বর্জ্য কমাতে হবে, ক্ষতিকর বর্জ্য উৎপাদন তো একদমই রোধ করতে হবে। সর্বাধিক উৎপাদ তৈরি, কথা ঠিক আছে, আমরা যে মূল প্রোডাক্টটা কাঙ্ক্ষিত উৎপাদ চাইছি ওইটাকে সর্বাধিক করতে হবে। নবায়নযোগ্য কাঁচামাল যদি সম্ভব হয় ব্যবহার করলে ভালো, রিনিউয়েবল। তাহলে এখানে সঠিক উত্তর কি বলতো, 1 2 3। এখানের মধ্যে এগুলো সব পড়ে লাভ নেই, এখানে যেমন দুইটা পদ্ধতি বলেছে আমি বলি, এখানে বিক্রিয়া নিয়ে তোমার মাথা ব্যথা নেই, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে, তোমাকে এই বিক্রিয়া দেয়া থাকবে। এখানে আমরা পাচ্ছি ম্যালেইক অ্যানহাইড্রেট, আমরা আমাদের জৈব রসায়নে আমরা এটা পড়ি, ঠিক আছে, এখানে তোমার এগুলা নিয়ে চিন্তা করতে হবে না,
কিন্তু একটাতে আমরা ইউজ করছি বেঞ্জিন আর একটাতে করছি বিউটেন। বেঞ্জিন বিষাক্ত, একটু আগে পেয়েছিলাম ক্লোরিন বিষাক্ত, এখানে কি বলতো বেঞ্জিন বিষাক্ত। বেঞ্জিন বিষাক্ত হওয়ায় আমরা চাইবো এই পদ্ধতি ব্যবহার না করতে। তো একটা হচ্ছে বেঞ্জিন থেকে জারণ করে আমরা ম্যালিক অ্যানহাইড্রেট পাচ্ছি, আর একটা বিউটেন থেকে পাচ্ছি, কিন্তু এখানে বেঞ্জিন হচ্ছে বিষাক্ত, বিউটেন কিন্তু বিষাক্ত না। ঠিক আছে, তো বলছে এই লাইনটা দাগাবা বর্তমান যে পদ্ধতিগুলো আছে উৎপাদের সর্বোচ্চ পরিমাণ 70 থেকে 90%-এর মধ্যে রাখা হয়, এর মানে অ্যাটম ইকোনমি, অর্থাৎ 30 থেকে 10% বিক্রিয়ক মূল উৎপাদ তৈরি না করে বিক্রিয়াবিহীন থাকবে। গ্রিন কেমিস্ট্রির অন্যতম নীতি অ্যাটম ইকোনমি হলো, অ্যাটম ইকোনমির কথা বলেছে। যেমন এখানে যে দুইটা পদ্ধতি বলেছিল, প্রথম পদ্ধতির বেলায় অ্যাটম ইকোনমি পেয়েছিল 44% হিসাব নিকাশ করে, দ্বিতীয় পদ্ধতির বেলায় অ্যাটম ইকোনমি পেয়েছিল 57.63%। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে বেঞ্জিনও নেই, তা তো তোমাকে করবে কি দুইটা উদ্দীপক দিয়ে দিবে, তোমাকে বলবে কোন পদ্ধতি বেটার, তুমি অ্যাটম ইকোনমি বের করবা। তাহলে সিদ্ধান্তগুলো এখানে দেয়া আছে। দ্বিতীয় পদ্ধতি ম্যালিক অ্যানহাইড্রেট সংশ্লেষণ অধিকতর সুবিধাজনক, কারণ এখানে কি পাচ্ছে পার্সেন্টেজ পরিমাণে অধিক পরিমাণ কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাচ্ছে। মতো টক্সিক বেঞ্জিন বিক্রিয়ক ব্যবহৃত হয়নি। দ্বিতীয় পদ্ধতিতে প্রথম পদ্ধতির মতো প্রথম পদ্ধতিতে আরও একটা ঝামেলা হয়েছিল, এটা কি বলতো প্রথম পদ্ধতিতে আরও একটা ঝামেলা হয়েছিল, এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছিল, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড, এটা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, বেঞ্জিন বাষ্প হচ্ছে বিষাক্ত। ঠিক আছে, সাথে আবার অ্যাটম ইকোনমি, সেজন্য সব দিক থেকে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গ্রিনার। তোমরা এই জিনিসটা ধরতে পারছো, বইয়ের লেখাগুলা কি ধরতে পারছো আমাকে একটু জানাও, বইয়ের লেখাগুলা ধরতে পারছো কিনা। গ্রিন কেমিস্ট্রি আমরা লাস্ট প্যারায় আছি, আমাকে আর 2 মিনিট টাইম দিবে এটা, এরপর হচ্ছে আমি কিছু এমসিকিউ সলভ করব এবং এক দুইটা জিনিস গুহ স্যারের বই থেকে দেখাবো। তোমরা আমাকে বলো এটুকু বুঝতে পারছো কিনা। এগুলো একটু থিওরি ছিল, আমাদের এখানে ম্যাথের অংশটা হচ্ছে ওই যে জাস্ট অ্যাটম ইকোনমি। একটু আমাকে জানাবা কমেন্টে, যারা ক্লাসগুলো করছো এবং করবে কমেন্টে জানাবা, কোনোটা না বুঝলে এটা আমাকে জানাবা, আমি হচ্ছে এটা তোমাদের সলভ করে দিব। আরেকটা হচ্ছে আমাদের ক্লাসেই আমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, ওইখানে যা যা প্রয়োজনীয় তোমার পড়ালেখা ক্লাস নোট বলো সব কিছু এগুলো ক্লাসের সাথেও দেওয়া থাকবে, সাথে ওইখানে আমরা দিয়ে দিব এক্সট্রা যা যা লাগে। তো লিঙ্কে তোমরা হচ্ছে সবাই যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, এখানে আমাদের যা যা কেমিস্ট্রি নিয়ে আমরা যা যা কন্টেন্ট দিই তোমাদের সবগুলা ওইখানে দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছো তো? একটু মনোযোগী হলে এটা সবাই বুঝতে পারে, একদম সহজ একটা টপিক। বাংলাদেশে আমি যত স্টুডেন্টকে এটা পড়াইছি আমি দেখি নাই যে এটা ভুল করতে, প্রথমে এটা পড়তে একটু মনে হয় যে আরে কি না কি কঠিন বিক্রিয়া, এটা মাথা ঘুরে, কিন্তু এটা কেউ ভুল করে না। কেন? কারণ এখানে তো সব দেয়াই আছে ভাই, এখানে তাই না, এখানে তো সব দেয়াই আছে, এখানে তো আসলে ভুল করার সুযোগ নেই, একটু জাস্ট ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করা। এবার দেখো গ্রিন কেমিস্ট্রির লাস্ট একটা প্যারা এখানে আমি বলছি, হাজারি স্যারের বইয়ে এটুকু গ্রিন কেমিস্ট্রি শেষ। এখানে একটা শব্দ বলেছে স্মোক, একটু লিখে রাখো। স্মোক হচ্ছে দুইটা শব্দ থেকে আসছে, খাতায় লিখবে স্মোক প্লাস ফক, এমসিকিউতে দিয়ে দিবে। স্মোক সমান কি? স্মোক সমান হচ্ছে স্মোক ধোঁয়া প্লাস ফক। ঠিক আছে, স্মোকের বাংলা মনে হয় ধোঁয়াশা করলেও করতে পারে, ঠিক আছে করলেও করতে পারে। তো স্মোক সৃষ্টি হয়, স্মোকের মধ্যে মনে রাখবা অনেক কিছুই থাকে, এর মধ্যে সালফার ডাইঅক্সাইড থাকে, আরও থাকে হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। ঠিক আছে, আরও থাকে নাইট্রোজেনের অক্সাইড, এর বাইরেও আরও কি আছে, প্যান নামে একটা দূষক আছে। ঠিক আছে, প্যান নামে একটা দূষক আছে, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট। ঠিক আছে, নাইট্রেট। তো এটা কি বলতো, সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেনের অক্সাইড আছে, প্যান আছে। পরিবেশে স্মোক সৃষ্টি হলে এগুলো এখানে লাগবে না, আমরা পরিবেশ দূষণ চ্যাপ্টারের মধ্যে এগুলো পড়বো। তাও এরপর এখানে যেহেতু দিয়েছে বলে তো যায় না, এটা দিয়ে দিতে পারে। এটা হলে কি হয়, নিউমোনিয়া, এর মানে হচ্ছে লাং বেশি ক্ষতিগ্রস্ত হয়, নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এসব হয়। এরপর আরেকটা কাজ হয়, স্মোকে তোমার হচ্ছে চোখ থেকে কন্টিনিউয়াস পানি পড়ে, বিষয় বুঝতে পারছো, চোখ থেকে পানি পড়তে থাকে, এই দূষণে চোখ থেকে পানি পড়তে থাকে। তাহলে এবার দেখো তো, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। গ্রিনার শিল্প প্রক্রিয়ায় দ্রাবক রূপে অনুদ্বায়ী জৈব দ্রাবক, অজলীয় আয়নিক দ্রাবক উদ্ভাবন, জৈব দ্রাবকবিহীন উৎপাদন, পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি প্রয়োগে রসায়নবিদরা সচেষ্ট রয়েছেন। এবার বলছে কিছু দ্রাবক ব্যবহার করতে যেগুলো হচ্ছে ভালো, যেমন গ্রিন দ্রাবক হিসেবে কি আছে বলতো, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। গ্রিন দ্রাবক বা সবুজ দ্রাবক হচ্ছে গুহ স্যারের বইয়ে বলেছে এগুলো এমনও হতে পারে এগুলো ডিরেক্টলি তোমার কি হতে উদ্ভিদ থেকে নেয়া। তো এখানে আরো কিছু গ্রিন দ্রাবকের নাম আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখবা, এটা গুহ স্যারের বইয়ে দেয়া আছে। মিথানল, ইথানল, আরো কিছু গ্রিন দ্রাবক, মিথানল, ইথানল, হেক্সেন, হেক্সেন, হেপটেন। ঠিক আছে, হেক্সেন, হেপটেন, এগুলো হচ্ছে গ্রিন দ্রাবক। ঠিক আছে, মিথানল, ইথানল, হেক্সেন, হেপটেন, এমসিকিউতে যদি দিয়ে দেয়।
তো বলছে পেট্রোলিয়ামজাত মনোমার, পেট্রোলিয়াম মানে হচ্ছে পাথুরে তৈল। কেমন? ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর নিচে যদি যেতে থাকো, আমি মানে প্রত্যেকটা শব্দ একটু একটু করে বলে দিচ্ছি যাতে তোমাদের কাছে বিষয়টা ইন্টারেস্টিং হয়, ঠিক আছে, তোমরা যাতে বিষয়টাতে মজা পাও। পেট্রোলিয়াম মানে হচ্ছে পাথুরে তৈল। পৃথিবীর নিচে তুমি যদি যেতে থাকো তাহলে একটা সময় গিয়ে তুমি এখানে পাথর পাবা, ঠিক আছে, পাথর পাবা, বিভিন্ন বিভিন্ন কিছু থাকে, অনেক উপাদান থাকে। এখানে ধরো তুমি পাবা হচ্ছে গ্যাস, গ্যাস হচ্ছে হালকা উপরে থাকে, এরপর তুমি পাবা হচ্ছে তেল, এই তেলটাকে বলা হয় পেট্রোলিয়াম। এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে তুমি যেতে থাকলে, ঠিক আছে, পেট্রোলিয়াম, এটাকে বলা হয় পেট্রোলিয়াম বা পাতুরে তৈল। তো বলছে পেট্রোলিয়ামের মধ্যে মনোমার, ইথিলিন, প্রতিশীথিলিন বিভিন্ন পলিমার উৎপাদন করা হয়, কিন্তু বর্তমানে গ্রিন কেমিস্টগণ করতে বলছে পেট্রোলিয়াম থেকে না করে শস্য দানা, ইকো বা সুগার কেন, ও যে আখের, আখের আর কি ছোবরায়, এরপর হচ্ছে কি বলতো, বা আখ থেকে, কাজু বাদামের খোসা থেকে পলিমার পদ্ধতির উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব গ্রিনার পদ্ধতি, ঠিক আছে, গ্রিনার পদ্ধতি। তো সবুজ রসায়ন কি, এটা অনেকবার আসছে, ঠিক আছে। এরপর এই বিক্রিয়ায় তোমাকে বের করতে বলছে কি, এই বিক্রিয়ায় তোমাকে উপজাত রূপে গ্লিসারিন পাওয়া যায়, এই গ্লিসারিনকে নিম্ন সমীকরণ মতে, এর মানে তোমাকে সব দেয়া থাকবে। অটোমোবাইল ইঞ্জিনে অ্যান্টিফ্রিজ রূপে ব্যবহৃত হয়। অ্যান্টিফ্রিজ মানে হচ্ছে ফ্রিজ হতে দেয় না, ফ্রিজ হওয়া মানে এটা শীতকাল আসছে ঠান্ডায় জমে যাওয়া। অ্যান্টিফ্রিজ মানে হচ্ছে ও নিজে ফ্রিজ হয়ে যায় কিন্তু অন্যজনকে ফ্রিজ হতে দেয় না, বিষয় বুঝতে পারছো? এর মানে গাড়ির যে তেল আছে এটাকে ফ্রিজ হতে দেয় না। তো এখানে বিক্রিয়া দেয়া আছে, এটা হচ্ছে মূল উৎপাদ, এখানে অ্যাটম ইকোনমি হিসাব করতে বলছে। এটার এখন অ্যাটম ইকোনমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, করে ক্যামসুফো স্টুডেন্টস গ্রুপে জমা দিবা, ঠিক আছে, না পারলে তো আমি আছি, আমাকে মেনশন করবা। তো ইফেক্টর কি হাজারি স্যারের বইয়ে দেয়নি, দেখো এটা যে ইউতে আসছে, সাস্টে আসছে, এটা আমরা মেনশন করে দিচ্ছি। এই বইটা পড়লে তোমার সুবিধা হচ্ছে, সব দেয়া থাকবে এখানে, কোনটা কই আসছে, ঠিক আছে, কোনটা কই আসছে। তোমরা দেখি বলো, এই পদ্ধতি, এটা হচ্ছে পুরাতন পদ্ধতি, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব, ঠিক আছে। এইচডব্লিউ তোমাদের পুরাতন পদ্ধতিতে C2H4 উৎপাদন করছে, এখন এটাতে করছে নতুন পদ্ধতি। এখানে এটা কেন বেটার, কারণ এখানে একটা যৌগই পাওয়া যাচ্ছে, এটার জন্য ম্যাথ করা মানে বোকামি। তুমি বলবো হচ্ছে সব বিক্রিয়ক মিলে একটা উৎপাদি তৈরি করছে, তাই এখানে অ্যাটম ইকোনমি কত 100%। এমসিকিউতে দিয়ে দিলে তোমার এটার জন্য ম্যাথ করা হচ্ছে বোকামি, কারণ এখানে একটা উৎপাদি পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি হবে বলো তো, অ্যাটম ইকোনমি 100%। এরপর ম্যালেইক অ্যানহাইড্রেট, ওই যে বেঞ্জিন থেকেও আমরা করতে পারি, এটা থেকেও করতে পারি। কোন পদ্ধতি গ্রিনার হবে? বেঞ্জিন বিষাক্ত, কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, এটা হচ্ছে বেটার, ঠিক আছে। আবার অ্যাটম ইকোনমি হিসাব করবে, অ্যাটম ইকোনমিতেও দেখা গেছে সেকেন্ডটা বেটার, ঠিক আছে, সেকেন্ডটা বেটার। তো এবার একটু দেখো, আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের একটু দিচ্ছি, তাহলে আমাদের পড়াটা ভালো হবে। আমি সিকিউ এমসিকিউ সব কিছুই করাবো। দেখো তাহলে গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? ঢাকা বোর্ড 23-এ আসছে। গ্রিন কেমিস্ট্রি সব নীতি গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট যত বাড়া যায়, মেইন প্রোডাক্টটা যত বাড়ানো যায়, ওইটা বাড়লে বর্জ্য কম হবে, বর্জ্য কম হলে দূষিত বর্জ্য কম হবে, দূষণও কম হবে, এর মানে ঝামেলা একদম কমে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি বলতো, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তাহলে প্রথম কাজ কি বলতো, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এর মানে অ্যাটম ইকোনমি বা এটাকে বলা হয় পারমাণবিক মিতব্যয়িতা, এটাকে যত বাড়ানো যায়। গ্রিন কেমিস্ট্রির সূচনা কত সালে হয়? 1991 সালে হয়। প্র্যাকটিস আমি একদম এত বেশি করাবো। এরপর দেখো গ্রিন কেমিস্ট্রির জনককে, পাউল টি অ্যানাস্তাস, ঠিক আছে, ও হচ্ছে গ্রিন কেমিস্ট্রির জনক। আর একটা সংস্থার নাম মনে রাখবা, এটা হচ্ছে কি বলতো, ইপিএ। ইপিএ। সবুজ রসায়নের মূলনীতি কয়টি? রাজশাহী 22-এ আসছে, যশোর বোর্ড 22-এ আসছে, 12টি, ঠিক আছে, 12টি। সবুজ রসায়নে দ্রাবক হিসেবে CCl4 ব্যবহৃত হয়। CCl4 এর কথা কিন্তু আমরা বলিনি, ঠিক আছে, মাঝে মধ্যে একটু টেকনিক্যাল হতে হবে। সবুজ রসায়নের দ্রাবক হিসেবে CCl4 কিন্তু আমরা বলিনি, বিষয় বুঝতে পারছো? বর্জ্য উৎপাদনের সর্বনিম্ন আমরা কি শিখেছি? সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এটা কি আমি একটু পরে মেনশন করে দিচ্ছি। 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড 72.9 ATM চাপে যে কার্বন ডাইঅক্সাইড, এটা গ্যাস বা তরল দুইটার মাঝামাঝি বলতে পারো, বিষয় বুঝতে পারছো? বাট এটা দ্রাবক হিসেবে ভালো, এটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল কার্বন। বর্জ্য উৎপাদন সর্বনিম্ন রাখা, বিষক্রিয়ামুক্ত দ্রব্যাদি ব্যবহার করা, এই দুইটা ঠিক আছে। তাহলে কি হবে বলতো, 2 আর 3। তাহলে কি হবে, 2 আর 3। সবুজ রসায়নের অন্তর্গত হচ্ছে কক্ষ তাপমাত্রা ও চাপে বিক্রিয়া সংগঠনের চেষ্টা করা, কথা ঠিক আছে। যদি কক্ষ তাপমাত্রায় করা যায় তাহলে ঝামেলা কমে গেল, তাপের অপচয় কম হবে। আমাদের বইয়ে কিন্তু এটা মেনশন করেছে, নবায়নযোগ্য কাঁচামাল কম ব্যবহার করা। কেন ভাই, নবায়নযোগ্য কাঁচামাল বেশি ব্যবহার করলেই তো ভালো, তাইলে এটা হচ্ছে না। রিনিউয়েবল এনার্জি যদি পারা যায় আমরা ব্যবহার করি তাহলে তো ভালো। মাধ্যমিক গণ উৎপাদক, বুঝতে পারছো, মাধ্যমিক গণ উৎপাদ হ্রাস করা, হ্যাঁ, মাধ্যমিক স্টেপ যত কমানো যায়, ঠিক আছে, বন উৎপাদ
কমিয়ে মূল উৎপাদে ফোকাস করো, গণ উৎপাদ কমানো। বিষয়বস্তু হচ্ছে কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি 1 আর 3, 1 আর 3, এর মানে হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, আমি ক্লাস স্লাইডগুলো দিয়ে দিব এবং তোমাদের হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, এবং প্রত্যেকটা ক্লাস যে হবে প্রত্যেকটা ক্লাসের উপর কিন্তু তোমাদের একটা করে এক্সাম থাকবে, প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম থাকবে, সাথে হচ্ছে মেগা এক্সাম থাকবে। এর কারণ হচ্ছে এটা ফ্রিতে তোমাদের দিলেও এটা আসলে হচ্ছে তোমরা একদম বেস্ট ওয়েতেই শিখতে পারবা, মানে ক্যামশিফু থেকে তোমরা একদম বেস্ট সার্ভিসটাই পাবা তোমাদের এই চ্যাপ্টারটা আসলে শেষ করার জন্য, মানে এর বাইরে কিছু লাগবে না। দেখবে আমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসবে এগুলাতেই তোমার আইডিয়া হয়ে যাবে কোন জায়গায় কী রকমের কোয়েশ্চেন আসতে পারে। আর অফলাইন এক্সাম তো এখানে নিতে পারছি না, চট্টগ্রামে যারা আছো ওরা তো সরাসরি আবার সামনে এসে পরীক্ষা দিতে পারছো, ক্লাস করতে পারছো। আর এরপরও যারা অনলাইনে করবা, এটা হচ্ছে কি বলতো তোমার ওই যে এখানে আমরা এক্সাম আছে অনলাইন এক্সাম, তো এগুলো দিলে মোটামুটি তোমার এমসিকিউ এবং অনেকগুলো ছোট ছোট ম্যাথ বা ট্রিকি কোয়েশ্চেন দেখবা তোমার আয়ত্তে এসে যাবে। চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, রাজশাহী বোর্ড 16-তে আসছে, যশোর বোর্ড 16-তে আসছে। এখানে বলেছে অ্যাটম ইকোনমি কত, এখানে বলেছে অ্যাটম ইকোনমি কত, তাহলে পার্সেন্ট অ্যাটম ইকোনমি কি হবে, এটা আমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিই নাকি, এটা হচ্ছে মূল উৎপাদ, এটার ভর হিসেব করবা, ডিভাইড কি করে দিবে এটা প্লাস এটা দিয়ে, এটা আমি আর করাচ্ছি না, এটাও তোমাদের এইচডব্লিউ দিয়ে দিই, কেমন, এটা একদম ছোটদের ম্যাথ, এটা আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। না পারলে আমি আছি, কেমন, না পারলে আমি আছি, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু নিজে চেষ্টা করতে হবে। আমি করাই দিলে তো তোমার আর মানে নতুন করে কিছু করা হলো না, ঠিক আছে, নতুন করে কিছু করা হলো না। তো এটা দেখো যে ইউতে কোয়েশ্চেনটা দিয়েছে গ্রিন কেমিস্ট্রি 12টি, ভার্সিটিতে কি কোয়েশ্চেন আসে দেখো, 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়। নিরাপদ ব্যবহার, দ্রাবক ব্যবহার, কথা ঠিক আছে। প্রভাবন প্রয়োগ, প্রভাবক প্রয়োগ, যদি দরকার হয় প্রভাবক দিয়ে মূল উৎপাদ বাড়ানো। কম কাঁচামালের ব্যবহার, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, এটা কম কেন কাঁচামাল ব্যবহার করব, মানে র মেটেরিয়ালস কেন কমাবো, এই নিয়ে তো কোনো কিছু নেই। বলছেন নিরাপদ করতে, নিরাপদ দ্রাবক, নিরাপদ বিকারক এগুলো ব্যবহার করতে, কম করতে কেউ বলে নাই, কম করতে কেউ বলে নাই, বা সস্তা করতে কেউ বলে নাই। গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়, নিরাপদ দ্রাবক ব্যবহার সঠিক, বর্জ্য পদার্থ রোধকরণ এটা হচ্ছে সঠিক, ন্যূনতম উপজাতক এটাও সঠিক, প্রাকৃতিক কেমিক্যাল কেউ বলে নাই, বা সস্তা কেমিক্যাল এগুলোও কেউ বলে নাই। ঠিক আছে, কেমিক্যাল হতে হবে নিরাপদ, এমন না যে প্রাকৃতিক, কেমিক্যাল হতে হবে নিরাপদ, এমন না যে প্রাকৃতিক, কেমিক্যাল হতে হবে নিরাপদ, এমন না যে সস্তা কেমিক্যাল হতে হবে। বিষয় বুঝতে পারছো, উপজাতক হচ্ছে মিনিমাম হতে হবে। তো এরপরের কোয়েশ্চেনটা কি দেখো তো, কোনটি সঠিক নয়, অ্যাটম ইকোনমি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড হচ্ছে কি মোট উৎপাদের ভর ইন্টু কি 100%, বর্জ্যের মোট ভর ডিভাইড উৎপাদের মোট ভর। বলছে কোনটি সঠিক নয়, অ্যাটম ইকোনমির মান যত বেশি উৎপাদন প্রক্রিয়া তত সবুজ, কথা ঠিক আছে। ই ফ্যাক্টর যত বেশি তত তা পরিবেশ বান্ধব, না এটা হচ্ছে সঠিক নয়। ই ফ্যাক্টর যত কম হবে তত ভালো। এখন অনেকে বলতে পারো ভাই এটাও তো ভুল করেছে, উৎপাদন এইটু একটু চিন্তা করে দেখতে হয় যে এটা মানে ইন্টু 100% দিতে ভুল করে দিছে আর কি, এটা টাইপিং মিস্টেক, ওটা একটু মানে বোঝা লাগে, সেই জন্য সব অপশন একটু। অ্যাটম ইকোনমি যত বেশি হবে তত ভালো উৎপাদ, ই ফ্যাক্টর যত কম হবে তত ভালো, তত তা পরিবেশ বান্ধব। কারণ ইফেক্টের সমান আমরা কি জেনেছিলাম, বর্জ্য ডিভাইড হচ্ছে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর, ইফেক্টর যত কম হবে তত হচ্ছে কি ভালো। ইটিপি কি আমরা পড়বো, ঠিক আছে, ইটিপি কি আমরা পড়বো, ইটিপি হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপাতত দরকার নেই। গ্রিন কেমিস্ট্রি 12টা নীতির মধ্যে নয়, ঠিক আছে, এগুলো পারবা, কোনটি নয়, সস্তা কেমিক্যাল এগুলো আসলে হয়ে গেছে, এগুলো মোটামুটি হয়ে গেছে, এগুলো সব এমসিকিউ, বাকি সব এমসিকিউ হচ্ছে একই রকম, ঠিক আছে, এগুলো সব একই রকম। এই কোয়েশ্চেনটা একটু দেখি, কোনটি গ্রিন দ্রাবক, ঠিক আছে, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন দ্রাবক। এবার আমি তোমাদের আরেকটা জিনিস একটু ছোট করে দেখায় আসি, জাস্ট ছোট করে একটা বিষয় একটু দেখায় আসি, 1 মিনিট বা 2 মিনিট টাইম লাগবে। এটা হচ্ছে গুহ স্যারের বইটা আমরা একটু ঘুরে দেখবো। গুহ স্যারের বইটা আমরা একটু ঘুরে দেখবো, তাহলেই আমাদের পড়া শেষ, গ্রিন কেমিস্ট্রি টপিকটা শেষ। ঠিক আছে, নেক্সট দিনের টপিকটা, এখান থেকেও অনেক কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা মানে আমরা কোনোটাকে কম বা বেশি, আমরা প্রত্যেকটাকে আসলে গুরুত্ব দিয়ে পড়বো আর কি। কই গেল, তো এখানে ওই যে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলোর কথাই বলেছে।
সবুজ শোষণ এগুলো বলেছে। এখানে সবুজ দ্রাবক নামে একটা শব্দ বলেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? সবুজ দ্রাবক নামে একটা শব্দ বলেছে, যেটা হাজারি স্যার বলে নাই। এটা কি দেখো তো, কৃষি ফসলের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রাপ্ত পরিবেশ বান্ধব জৈব দ্রাবককে সবুজ দ্রাবক বলে। মিথানল, ইথানল, হেক্সেন, হেপটেন ইত্যাদি হলো সবুজ দ্রাবক। ঠিক আছে, গ্রিনার পদ্ধতি মানে যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, শিল্প বর্জ্যের পরিমাণ হ্রাস করা। ঠিক আছে, এই যে ইফেক্টরের কথা হাজারি স্যার বলেন, এখানে বলেছে ইফেক্টর মানে কি বলতো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। উৎপাদিত প্রক্রিয়ায় মোট বর্জ্যের ভর ডিভাইড উৎপাদের মোট ভর। এখানে অনেকে ভুল করে ফেলে, এখানে উৎপাদ মানে কিন্তু মোট উৎপাদ না, এখানে উৎপাদ মানে কি বলতো, কাঙ্ক্ষিত উৎপাদ। ঠিক আছে, যেমন বলছে এখানে কিন্তু স্যার এটা এক্সপ্লেন করে দিয়েছেন, গুহ স্যার এটা কিন্তু এখানে এক্সপ্লেন করেছে। 5 কেজি মূল উৎপাদ উৎপন্ন করতে, মানে মূল উৎপাদটা যদি 5 কেজি হয়, যদি 1 কেজি বর্জ্য হয়, তাহলে টোটাল উৎপাদ কত, 5 + 1 এর মানে 6। 6 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, ভাগ করতে হবে মূল উৎপাদ। 6 দিয়ে ভাগ করলে তো এটা অনেকটা অ্যাটমিক ইকোনমির মতোই, বর্জ্যকে এটা দিয়ে ভাগ করছো, তাহলে এটা কি হবে বলতো, বর্জ্য ডিভাইড হচ্ছে মূল উৎপাদ, তাহলে এটা হচ্ছে বর্জ্য আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ বা মূল উৎপাদ, তাহলে 1/এত। এই ফ্যাক্টরের মান যত কম হবে, পরিবেশ আদর্শ ইফেক্টরের মান কত, 0। ঠিক আছে, পাউল টি অ্যানাস্টাস জন সি ওয়ার্নার হচ্ছে এই যে 12টা নীতি প্রস্তাব করেন। ঠিক আছে, 12টা নীতি প্রস্তাব করেন এই কথাগুলা। এরপরে এই ম্যাথটা তোমাদের করাইছি, ইথানলের 2টা পদ্ধতি এটা করাইছি। ঠিক আছে, বরিশাল বোর্ড 19-এ আসছে ইথানলের 2টা পদ্ধতি যেটা করিয়েছি। এরপর দেখো টাইটানিয়ামের কোয়েশ্চেনটা দেয়া আছে, এটা আসছে বুয়েট 18-19-এ। ঠিক আছে, বুয়েট 18-19-এ। তো এখানে আরও কিছু কোয়েশ্চেন দেয়া আছে, এমন না যেগুলো করতেই হবে। গ্রিন কেমিস্ট্রিতে ঢাকা বোর্ড 23-এর এটা আমরা কোয়েশ্চেনটা সলভ করেছি। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। প্যারাসিটামল উৎপাদনের অ্যাটমিক ইকোনমি বের করবা, এটা হচ্ছে প্যারাসিটামল উৎপাদনের বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়া তোমার লাগবে না, তোমার কাজ হচ্ছে হিসাব করে বের করা। ঠিক আছে, হিসাব করে এগুলো ম্যালিক অ্যাসিড ওই যে বেনজিন থেকে আর বিউটেন থেকে, সেম কোয়েশ্চেন এখানেও দেয়া আছে, তো এখানে এই কথাগুলাই বলেছে। এখানে এক্সট্রা কথা বলেছে আরেকটা জায়গায়, এগুলো হচ্ছে ওই যে অ্যালাইল অ্যালকোহল, সেম উদাহরণ হাজারি স্যারও দেয়া আছে, গুহ স্যারও দেয়া আছে। ঠিক আছে, এখানে এই যে দেখো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করা দ্রাবক হিসেবে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা পরিবেশ রসায়নেও পড়ি 31, তখন আমি সুন্দরভাবে এই জিনিসটা বলি। তবে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড বুঝে তোমাদের জন্য একটু কষ্ট আর কি, এমনি জাস্ট আপাতত জেনে রাখো। 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72.9 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড একটি কি হয়, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এর মানে এক্সট্রা যা যা আছে দেখো কথা, এগুলো সব এসে যাচ্ছে। 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড ও 72.9 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। ঠিক আছে, এরপর সিএফসির ব্যবহার কমানো। সিএফসি এর মধ্যে বেশি ক্ষতিকারক কোনটা, CFC 11 আর CFC 12 লিখে রাখো। সিএফসি এর মধ্যে বেশি ক্ষতিকারক, সিএফসি তো নাম্বার দিয়ে, সিএফসির নাম্বার বের করার কৌশলও আছে, আমি একটা ভিডিও ইউটিউবে দিয়েছিও সেকেন্ড ইয়ারে পরে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে। ঠিক আছে, তো ওই ভিডিওটা, ওই ক্লাস লিঙ্কটা আমি দিয়ে রাখবো। কেমন, CFC 11 CFC 12 এই দুটো হচ্ছে বেশি ক্ষতিকারক। সিএফসি কমানো, কারণ সিএফসি থেকে ক্লোরিন বের হয়। একটা সিএফসি হচ্ছে অনেকগুলা তোমার ওজন অণুকে ধ্বংস করে দেয়। তো সিএফসির পরিবর্তে কি করেছে বলতো, বিকল্প হিসেবে কাকে নিয়েছে একটু লিখে রাখো, HCFC। সিএফসির পরিবর্তে কি বলতো, HCFC। এই কথাগুলো এখানে বলেছে, আর কিছু বলে নাই। ঠিক আছে, এই যে অ্যাসিড বৃষ্টির কথা বলেছে, অ্যাসিড বৃষ্টির প্রভাব সৃষ্টিকারীর মধ্যে কি আছে, সালফিউরিক অ্যাসিড সব, এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এরপর হচ্ছে কার্বনিক অ্যাসিডের কোনো প্রভাব নেই। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডের কোনো প্রভাব নেই। এই তো শেষ, গুহ স্যারের এখানে কথাবার্তাগুলো একটু দেখে নিলেই হবে। ঠিক আছে, এই কথাগুলোই বলেছে, আর কিছুই না, কোনটি সঠিক নয়। ঠিক আছে, এই কথাগুলোই বলেছে, আর কিছুই না। এই কোয়েশ্চেনগুলো তোমাদের করিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার হবে। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতিবার হবে, এবং এই চ্যাপ্টার আসলে দাদা পিডিএফ কই পাবো, পিডিএফ হচ্ছে সবগুলাই আমরা দিয়ে দিব, ক্লাসের সাথেই সবগুলা দিয়ে দিব। দেখবা হচ্ছে ইউটিউবে তুমি ক্লাসটা তো ইউটিউবে যাচ্ছে, ইউটিউবে দেখবা হচ্ছে ক্লাসের ডেসক্রিপশানে এটা দেয়া আছে। ঠিক আছে, ক্লাস নোটটা দেয়া আছে। এরপর হচ্ছে হ্যাঁ, ক্লাস ইউটিউবে পাবে। ঠিক আছে, ক্লাস ইউটিউবে পাবে। তো আজকে এইটুক, আর যে কোনো প্রবলেম হচ্ছে আমাকে ক্যামশিপো স্টুডেন্টস গ্রুপেও জানাবে, আর আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, এখানেও সবগুলো আপডেট পেতে থাকবে।